আমরা কেউ বলতে পারবো না যে আমাদেরকে কেউ বাজেভাবে কেউ কোনোদিনও কোথাও টাচ করেনি, কোনো নোংরা ইঙ্গিত করেনি, এমন কোনো মানুষ, কোনো মহিলাকে আমি আজ অব্দি খুঁজে পাইনি। একটা অন্য আর একটা পডকাস্টে গিয়ে আমি আমার ছোটবেলার একটা আমার অ্যাবিউজের ঘটনা বলছিলাম। সেখানে এসে সোশ্যাল মিডিয়া একজন মহিলাই লিখেছেন, তুমি শর্ট স্কার্ট কেন পরেছিলে, তুমি শাড়ি পরতে পারতে। আমি যে শাসক দলই, যে দলই আসুক না কেন, সে যখন কিছু অন্যায় করবে তার বিরুদ্ধে আমি যাতে কথা বলতে পারি। লাস্ট যে সুপ্রিম কোর্টের হিয়ারিং ছিল সেটাতে খুব স্পষ্ট সিবিআই রিপোর্ট দিয়েছে যে দেয়ার ইজ এভিডেন্স ট্যাম্পারিং। সমস্ত নিয়ম কানুনকেও বড় হতে হবে, আমাদের নিয়ম কানুনও ভীষণ ছোট হয়ে রয়েছে, তারাও ভীষণ বাচ্চা হয়ে রয়েছে। না সঙ্গ দিতে পারলে যারা কাজ করছে তাদের মনোবল বাড়াও, যদি তাও না পারো যে পারছে তার মনোবল কমিও না, কারণ সে তোমার ভাগের লড়াই লড়ছে। হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু সোল কানেকশন পডকাস্ট। আমি অরুণাব খাসনবিশ, আপনাদের হোস্ট ফর দ্য পডকাস্ট। আজকের এপিসোডটা স্পেশাল, কারণ আমার জেনারেলি যেরকম এপিসোডস আমি করি তাতে আমি 1-to-1 জেনারেলি পার্সোনাল এক্সপিরিয়েন্সের কথা বলি, জেনারেলি নতুন নলেজের কথা বলি, কিন্তু আজকে খুব একটা ইম্পর্টেন্ট বিষয় নিয়ে কথা বলা বলা উচিত বলে আমার মনে হচ্ছে, এবং আমার মতো প্রচুর মানুষের মনে হচ্ছে। এবং তাদের মধ্যে তিনজন আমাদের সঙ্গে আজকে আছেন, সোহিনী, বিদীপ্তা এবং মেঘনীল। ওয়েলকাম টু সোল কানেকশন পডকাস্ট। সোহিনীর সঙ্গে অলরেডি একটা এপিসোড আমরা করেছি, আপনারা দেখেছেন। সেখানেও সোহিনী খুবই স্পষ্টভাবে নিজের কথা বলেছিল, আজকেও বলছে। আর বিদীপ্তাকে আমি যতদিন ধরে চিনি ততদিন ধরে এতটুকু তো জানি, বিদীপ্তা খুব স্পষ্ট বক্তা এবং ঠিক যেটা মনে হয় সেটা বলতে পারে, বা বলার প্রয়োজনটা অন্তত অনুভব করে, সেটা খুব জরুরি জিনিস। আর সঙ্গে আছে মেঘনীল অনেক দিন ধরেই এই ডাক্তারদের স্বার্থে যে লড়াই বা যে আন্দোলনগুলো তৈরি হয়েছে পশ্চিমবঙ্গের বুকে, তার অগ্রণী ভূমিকায় সবসময় মেঘনীল থেকেছে, এবং আজকের এই আন্দোলনটাতেও মেঘনীল আছে। তো আমরা তিলোত্তমা বলে একটি সংগঠন তৈরি হয়েছে, একটি গ্রুপ তৈরি হয়েছে যারা জাস্টিস নিয়ে কথা বলতে চায়। তাদের কথা কি এক্স্যাক্টলি সেটা আমরা শুনবো ওদের ইয়েতে। তো প্রথমেই আমি তোদেরকে জিজ্ঞেস করবো যে, তুই বললাম কারণ তোদের দুজনকেই ওরা আমার খুবই কাছের, ওই জন্য তুই বলি। তোমাকে আমি তুমি বলছি, তোমাকে তুই বলতে পারছি না প্রথম দিন। আমরা তিলোত্তমার জন্মটা কিভাবে আর কেন, আর কীভাবেটা শুনি আগে, তারপর কেনটা তো আমরা জানি, তবুও ওই কেনর পেছনে আরেকটু ডিটেলে আমরা ঢুকবো। জন্মটা কিভাবে হলো? শুরুটা হচ্ছে 14ই আগস্ট রাত্রে, যখন সারা পশ্চিমবঙ্গ কেন সারা দেশ এবং পৃথিবীর বিভিন্ন প্রান্তের মানুষ রাস্তায় নেমেছিল। সেটা তো একটা হয়ে গেল, সারা রাত আমরা জাস্টিস চেয়ে গলা ফাটালাম। তারপরে আমরা ভাবছিলাম যে আমরা এই যে ডাক্তারদের পাশে এই আন্দোলনটায় কিভাবে থাকতে পারি, কি করব এরকম একটা মাথার মধ্যে চলছিল। তো 15ই আগস্ট 15th আগস্ট আমরা কিঞ্জল, আর একজন আমাদের ডাক্তার অভিনেতা বন্ধু, তার সঙ্গে কথাবার্তা বললাম। ও তার আগের দিনই কিন্তু আরজি করে ওই ভাঙচুরটা হয়ে গেছে। তো কিঞ্জল আমাদের বলল যে তোমরা আসতে পারো, কিন্তু ভাবনা চিন্তা করে, একা এসো না, একটু গ্যাং আপ করে এসো, কারণ প্রচুর ব্যারিকেড, পুলিশের প্রহরা রয়েছে। তো আমরা চাইছিলাম যে কিভাবে ওদের সঙ্গে আমরাও জাস্টিস চাইতে পারি। তো সেইটা ভেবে আমরা দলে দলে কিছু মানুষ ভাগ হয়ে, সেখানে সোহিনী ছিল, আমি ছিলাম, ওরা তো ছিলই, মধুরিমা গোস্বামী, লগ্নজিতা, আরও অনেকে, আমরা সব টিম আপ করে আরজি করে গেলাম। ওদের ওই ধর্ণা মঞ্চে বসলাম, ওদের সঙ্গে কথাবার্তা বললাম। তো সেদিন রাত্রে আরও, সারা রাত আমরা ছিলাম আরজি করে। সেদিন রাত্রে আরও অনেক ইয়াং ছেলে মেয়ে, তাদেরকে আমরা যে সবাইকে খুব চিনতাম তা নয়, 2-1জনকে চিনতাম, তার মধ্যে আরও অনেক নতুন তরুণ তুর্কিদের দেখলাম, তাদের সঙ্গে আলাপ হলো, তাদের অ্যাংস্টগুলো জানলাম। সেইটা মিলে আমরা ভাবছিলাম যে আমরা একটা কনস্ট্রাকটিভ কিছু করতে পারি কিনা। এই আন্দোলনটাকে এমনি তো রকম ছাড়াভাবে করা যায় না, একটা সংগঠিতভাবে কিছু করতে হবে। তো সেদিন রাত্রে ঠিক হলো আমরা একটা গ্রুপ তৈরি করি। সোহিনী বোধহয় আগেই আমরা তিলোত্তমা বলে একটা ওর মাথায় ভাবনা ছিল, তো সেইটাকেই আমরা কাজে লাগিয়ে আমরা তিলোত্তমা গ্রুপটা করলাম। সেদিন রাত্রে ওই আরজিকর মেডিকেল কলেজে, এই আরজিকরে বসেই হয়েছে ভাবনাটা এসছি, এবং তারপর এই গ্রুপটা তৈরি হলো। তারপর আরও প্রচুর মানুষ
তাতে যোগ দিলেন এবং সেটা দেখলাম আস্তে 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 বাড়তে থাকলো, বেড়ে এখন আমরা চেষ্টা করছি যেটাই করবো একটা সংগঠিতভাবে কিছু করার। এইভাবে অন্তত আমরা তিলোত্তমার জন্ম হলো। হ্যাঁ, মানে 14 তারিখ রাত্রিবেলা যখন আমরা মানে মেয়েদের রাত দখলের যখন ডাক্তার দেওয়া হয়েছিল, সেখানে তুমি তো রিমঝিমের সাথে অলরেডি কথা বলেছো, আরও ওখানে রিমঝিমের মতো আরও অনেকেই আছেন আর কি যারা মেয়েদের রাত দখলের ডাক দিয়েছেন। শুধু তো মানে যাদবপুর একাডেমি কিংবা আরেকটা যেন কোথায় হয়েছিল আমাদের প্রথম হ্যাঁ কলেজ স্ট্রিট, এছাড়াও তো বিভিন্ন জেলায় জেলায় তো জেলায় এবং কলকাতারও বিভিন্ন জায়গায় আলাদা আলাদা করে হয়েছে। তো 14 তারিখ রাত্রিবেলায় যখন হয় তো আমরা তো সবাই তখন উই ওয়ান্ট জাস্টিস, তখন জাস্টিসটা কি নিজেরাও বুঝতে পারছি না। তো সারা রাত যখন এরকম জেগে আছি 8Bর ওখানে, তো এরকম প্রচুর মেয়েদের সাথে ছেলেদের সাথে, মানে শুধু মানে মেয়ে ছেলে আলাদা করে বলবো না, মানুষের সাথে প্রচুর মানুষের সাথে আলাপ হয় এবং সবাই আর কি যে কি হবে এরপরে, তখন ওরাই আর কি বলে যে একটা মানে কিভাবে জানবো, সবসময় তো হোয়াটসঅ্যাপ নাম্বারে এতজন মানুষ মানে তারা কিভাবে যোগাযোগ করবে, তখন ওরাই বলে যে সৈনিধি তুমি একটা পেজ খোলো, ওখানে আমাদের ঝিলমও ছিল, ইউটিউবার ঝিলম, তো আমরা পেজ খোলো, তখনই আর কি আমরা তিলোত্তমা কি নামে খুলবো, তো তখন তিলোত্তমা, আমরা তিলোত্তমা, এটাই তখন র্যান্ডাম মাথায় আসে। তো তখন একটা ওই ফেসবুকে একটা পেজ খোলা হয়, ইনস্টাগ্রামে একটা পেজ খোলা হয়। মেঘনীল, তোমার ইনক্লুশনটা কি করে হলো এর সঙ্গে? বেসিক্যালি আমি 9 তারিখ থেকেই প্রথম যখন আমার সিনিয়রের থেকে জানতে পারি যে এরকম কিছু একটি হয়েছে, তখনও কোনো নিউজ মিডিয়া চ্যানেল বা কোথাও কিছু দেখাচ্ছিল না, এবং আমি বিভিন্ন আরজি করের আমার যারা বন্ধু আছে যারা ওখানে কর্মরত এখন পিজিটি, তাদেরকে জিজ্ঞেস করি এবং সবাই খুব ভীত আমার মনে হয় তখন সেই মুহূর্তে দাঁড়িয়ে। 11 তারিখ রাত্রির বেলা সোহিনীদি আমায় ফোন করে একবার যে মেঘনীল কি হচ্ছে, মানে বুঝতে পারছি না কিছুই। তখন খুবই বিভ্রান্ত অবস্থা সবার, এবং আমাদের ডাক্তারদেরও মধ্যে আমরা তখন উই ওয়্যার শকড, প্রথম কথা। দ্বিতীয় কথা, উই ওয়্যার অ্যাংরি, এবং তৃতীয় যে আমরা যে আন্দোলনটা গড়ে তোলার কথা তখন ভাবছি, সেটা সম্পূর্ণভাবেই একটা মেডিকেল ওরিয়েন্টেড বা ডাক্তার ওরিয়েন্টেড একটা ডাক্তারদের অধিকারের জন্য করা। কিন্তু তার থেকে এগিয়ে আমি এটাও সৈনিকদের সাথেও ডিসকাস করেছিলাম যে যারা হাসপাতালের ভেতর, যেটা একটা সেফ প্লেস বলে আমরা অন্তত আমরা যতদিন পড়াশোনা করেছি, আমরা আমাদের হাসপাতালকে সব থেকে সেফ একটা দ্বিতীয় ঘর বলতে পারতাম, এবং সেইটা যখন ছিল না বা সেটা যখন আর থাকলো না, তখন আমার মনে এই সংশয়টাও জাগলো যে একটা হাসপাতালে যদি কেউ সেফ না থাকে, তাহলে রাস্তায় যে মহিলা ঘুরে বেড়াচ্ছেন বা যাতায়াত করছেন, যারা কাজে যাচ্ছেন রাত্রিবেলা, তারা কিভাবে সেফ? সেই সূত্রেই সোহিনীদি এবং শোভনদা দুজনের সাথেই আমার কথা হয়, এবং ওরা ইমিডিয়েটলি আসতে চান আরজি করে। তারপরে এই 14 তারিখ যে রাত্রিরে ঘটনাটা ঘটে, তখন সোহিনীদি, আমিও যাদবপুরেই ছিলাম, সোহিনীদিও যাদবপুরে ছিল, এবং আমার একটি বন্ধু হোস্টেল থেকে কাঁদতে কাঁদতে বেশ ভয় পেয়ে ফোন করে যে ভাই আমি হোস্টেলে লুকিয়ে আছি, আমাকে কোনোভাবে বার করে নিয়ে যা, গুন্ডারা পেছনে পড়ে আছে এবং র্যান্ডাম থ্রেটস দিচ্ছে, ডেথ থ্রেটস, এবং যারা মহিলা আছে তাদের রেপ থ্রেটস দিচ্ছে। তখনও রাত দখলের বিষয়টি তখনও চলছে, মানে যা কর্মসূচি ছিল, জমায়েত ছিল, সেগুলো চলছে, এবং বহু মানুষ, যেহেতু অত ভিড় ছিল তখন ওই যাদবপুর এলাকা বা যেখানেই রাত দখল হয়েছে, সেখানে আমি জানি না যে আমার বসানো থাকতে পারে বা অনেক ফোন একসাথে কাজ করছিল বলে হয়তো নেটের প্রবলেম ছিল, সেই খবরটা তৎক্ষণাৎ পৌঁছায়নি। এবং আমরা যখনই খবর পাই, আমি কেপিসির সামনে ছিলাম, তো আমার দুই বন্ধু আমি দেখি কেপিসির মধ্যে যায়, যারা আরজি করে ছিল, ওরা আরজি কর থেকে পালিয়ে কেপিসিতে আসে। তো তাদের সাথে কথা বলার পরে আমি সৈনিদিকে অ্যাপ্রোচ করি যে এই খবরটা ওই মুহূর্তে ওইখানে যারা আছেন তাদের জানানো দরকার। এই সব হওয়ার পরে মানে সেই দিন তো আমরা জাস্টিস চাইছিলামই, সেই দিনের রাত্রির বেলার ঘটনার পরে আরও যেন দরকার হয়ে গেল এই জাস্টিসটাকে
চাওয়ার জন্য এবং ডিমান্ড করার জন্য, নট অনলি ওয়ান্ট, উই ডিমান্ড জাস্টিস। এবং জাস্টিসের যে ডেফিনেশনটা সেদিন মনে হয় আর একটু স্পষ্ট আমাদের কাছে হলো। তারপরে সোহিনীদি পরের দিনই, দ্যাট ইজ 15 তারিখ, সোহিনীদি এবং বিদীপ্তাদি এবং আরও অনেকে এসছিলেন এবং সেইখানে খুব স্বতঃস্ফূর্তভাবেই আমাদের এই গ্রুপটি ফরমেশন হয়। এবং আমাদের আইডিয়া এটা ছিল যে শুধু ডাক্তার নয়, শুধু অভিনেতা অভিনেত্রী নন, সবাই, মানে যত ফ্যাকশনস আছে আমাদের সোসাইটিতে, সবাই নাগরিক হিসাবে আমাদের এই দাবি, শুধু তো জাস্টিস মানে যে আপাতত যে ঘটনাটা ঘটেছে শুধু তো সেইটার জাস্টিস নয়, পরবর্তীকালে যে ঘটবে না এটাও এনশিওর করা কিন্তু আমাদের, দোষীকে শনাক্ত করে তাকে শাস্তি দিতে হবে, সেইটা মানে। আর মানে এমন একটা দৃষ্টান্তমূলক কিছু করতে হবে যাতে পরের বার যে কেউ এটা করতে 10 বার ভাবে, ভয় পায়। 14 তারিখে যেই জনজোয়ারটা দেখা গেল, একদম স্বতঃস্ফূর্ত আন্দোলন, তো কেউ তো কিছু বলে দেয়নি কাউকে, একটা ডাক তৈরি হলো, তারপর সবাই সেটা শেয়ার করা শুরু করলো এবং একটা স্বতঃস্ফূর্ত আন্দোলন তৈরি হলো। এবং 14 থেকে আজকে আমরা 29 তারিখে দাঁড়িয়ে আছি বোধহয়। আজকে কত তারিখ? আজকে 29 তারিখ, 21 দিন হলো। এই 21 দিনে বিভিন্ন মানুষ পথে নেমেছে, বিভিন্ন জায়গা থেকে পথে নেমেছে। তোদের কি মনে হয় যে আন্দোলনের চেহারাটা বদলেছে বা আরেকটু স্ক্যাটার্ড হয়েছে, নাকি দিকটা ঠিক আছে? দেখো, আমার মানে আমি বলি, হ্যাঁ, সেটা হচ্ছে যে বিদীপ্তাদি অনেকবার এসে দাঁড়িয়েছেন বিভিন্ন মানে জায়গাতে, দেখেছি আর কি। যখন নন্দীগ্রামেরও ঘটনা হয়েছিল তখনও বিদীপ্তাদিকে সোচ্চার হতে দেখেছি। মেঘনীল তো অনেকটাই ছোট। আমি কোনোদিনও কোথাও কোনো আন্দোলনে মানে যাইনি। আমি কোথাও কোনো বেশি ভিড় দেখলে পরে সেটা কাটিয়ে চলে যাওয়ার মধ্যে কি হলো রে একটুখানি দেখে চলে গেলাম আর কি। হ্যাঁ, পরে নিজের মতো এসে বন্ধু মহলে কথা বললাম, বাড়িতে এসে একটুখানি কথা বললাম, ব্যাস এইটুকুনি আমার দৌড় আর কি। এর বেশি আমার কোথাও কোনোদিন আমি কিছু করিনি। আমি কোনো ছাত্র রাজনীতি কোথাও কোনোদিনও যাইনি। কলেজে ক্যান্টিনে বসে দেখেছি, জিএস এসে বলেছে যে এইবার যেতে হবে চলো, ভয় পেয়ে চলে গেছি। ইচ্ছে করেনি, ক্লাস করব মনে হয়েছে, কিন্তু বলেছে, ভয় পেয়ে চলে গেছি। তো আমি খুবই ভয় পাওয়া ভীতু একজন মানুষ। তো 14 তারিখ রাতেও যখন আমরা নেমেছিলাম তখন ভেবেছিলাম হ্যাঁ বলছি আর কি, তখনও তো অতটা গভীরে ঢুকতে পারিনি। এবার কিভাবে যেন একটা গভীরে ঢুকে গেছি। সেটা খানিকটা মেঘনীলের সাথে কথা বলেই আর কি শুরু হয়েছে আর কি। আরজি করেও সেদিনকে যখন রাত্রিবেলা আমরা গেছিলাম, 15 তারিখ রাত্রিবেলায়, আমরা খানিকক্ষণ থাকার পরেই ওখানে যারা ছিলেন আর কি, ওরা ভয় পেতে শুরু করে, মানে যে তোমরা এবার তাহলে একটু চলে যাও আর কি। তো আমরা আরজি করের ভিতরেও বেশিক্ষণ থাকতে পারিনি, আমরা বেরিয়ে বাইরে রাস্তাতেই কথা বলছিলাম। তো এমন কিছু ছেলেমেয়েরা এসেছে যারা অনেকটাই ছোট, মানে মেঘনীলের থেকেও ছোট আর কি। মানে আমার একটি মেয়ের কথা খুব ভীষণ করে মনে আছে, ভদ্রেশ্বর থেকে একটি মেয়ে এসেছে, মানে একটি শীর্ণ জীর্ণ একটি মেয়ে আর কি। মানে আমরা যখন সবাই আস্তে আস্তে ডিসবাস্ট করছি, সবার নাম্বারগুলো নেওয়া হলো যে তাহলে এবার একটা কিছু করতে হবে, আমরা কেউ কোনোদিনও কারোরই মুখ দেখে তুমি বুঝতে পারবে যে খুব আন্দোলন করেছি, খুব সোচ্চার হয়েছি, সরকারের বিরুদ্ধে কথা বলেছি, এরকম কেউ কিচ্ছু করেনি। ঠিক আছে, যে যার মতো টুকটাক করে কাজ করে, নিজের পায়ের তলার মাটি শক্ত করার চেষ্টা করছে। বেশিরভাগই সব মফস্বলের ছেলে মেয়েরা, হ্যাঁ, মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্ত বাড়ি থেকে সবাই এসেছেন। কেউ কোনোভাবেই, কিন্তু সবারই না ভিতরে একটা কিছু ছিল যে যা হচ্ছে আশেপাশে ঠিক হচ্ছে না, কোনোদিনও ঠিক হতো না, কিন্তু এবার যেন ঠিক না হওয়াটা খুব ভীষণভাবে স্পষ্ট, আন্ডারলাইন করা যাচ্ছে। মানে হতো না অনেক দিনই, মানে আমি তো নিজে বাম আমলে বড় হওয়া একটি মেয়ে আর কি, তখনও কি হতো আশেপাশে দেখেছি, কিন্তু তাও মানে মুখটা বন্ধ করে থাকতাম, যে মানে তখন অত বলার মতো জায়গাও তৈরি হয়নি। ঠিক আছে, সবাই দেখতাম ভিতরে কথা বলছে, কেউ সোচ্চার হতে পারতো না আর কি। তো এবার যখন ওই আবার চলে আসি 15 তারিখ রাত্রিবেলা, তো আমরা যখন সবাই আস্তে আস্তে চলে আসি, ওই ভদ্রেশ্বর থেকে আসা মেয়েটি, আমি বললাম তুই কিভাবে যাবি? তখন বাজে ধরো রাত 3টে, সোয়া 3টে এরকম বাজে। তো বললাম তুই এলি কিভাবে আর যাবি বা কিভাবে? বলছে না আমি তাহলে একটু অপেক্ষা করি এখানে, ফার্স্ট ট্রেন ধরে বাড়ি যাবো আর কি। তো আমি ভদ্রেশ্বর যাবে আর কি, ও একা চলে এসেছে। তো আরো একজন দুজন ছেলে মেয়ে ছিল, ওরা বললো যে আমরা ওদিকে যাবো, ঠিক আছে আমাদের সাথেও চলে যাবে, তুমি চিন্তা করো না। তো চলে এসেছে বাড়ি থেকে, ও জানে না কি করবে, ও জানে যে আমাকে এটা কিছু করতে হবে। তো এই কিছু একটা করতে হবে ভাবনা থেকেই তো সবকিছু করা। তো তুমি যখন গভীরে ঢুকবে তখন বুঝতে পারবে যে এটা শুধুমাত্র আরজি করে যে নৃশংস ঘটনা হয়েছে, এটা
এটা শুধুমাত্র মানে শুধু সেইটা নয় আর কি, তার ভিতরে 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 এখন তো আমাদের মিডিয়া মানে আমরা বলি ওপেন সিক্রেট, মিডিয়াতে এখন যা যা দেখাচ্ছে আর কি, তো সেখান থেকে তো বুঝতে পারছি যে এটা মানে সিন্ডিকেট রাজ। আমরা জানতাম যে সিন্ডিকেট শুধুমাত্র প্রমোটিং এর ক্ষেত্রে হয়, জমি জমা নিয়ে ঝামেলা হয়, কে ইট দেবে কে বালি দেবে তাই নিয়ে ঝামেলা, বা জমিটা কে পাবে। এখন তো দেখছি যে শিক্ষা ব্যবস্থা থেকে শুরু করে স্বাস্থ্য ব্যবস্থা সব জায়গাতেই এই সিন্ডিকেট রাজটা চলছে। কিছুদিন আগে পর্যন্ত আমরা দেখেছি যে কিভাবে শিক্ষা ব্যবস্থা ভেঙে পড়েছে, চাকরি পাওয়ার জন্য কত হাজার মানুষেরা শুধু রাস্তায়, আমি যাইনি তখন, আমি বাড়িতে ভিতরে কথা বলেছি, গুমড়ে থেকেছি, কিন্তু সেটা নিয়ে আমি কোথাও কিচ্ছু বলিনি, ঠিক আছে, মানে বলার প্রয়োজনীয়তা অনুভব করিনি না, আমি জানি না, মানে আমি নিজেকেই এখন দোষী মনে করি যে এই আওয়াজগুলো তো আগে আরো তুললে বোধহয় তোমাকে তো এইভাবে যেতে হতো না, মানে আওয়াজটা তুলতে হবে, এটা খুব স্পষ্ট। অনেকেই বলছেন যে এত মিছিল করে কি হবে, প্রচুর রকমের তো কথা হয়, সোশ্যাল মিডিয়া তো এখন একটা বড় জায়গা হয়েছে। তা আমার নিজের মনে হয় যে মিছিল করাটা মানুষকে সারাক্ষণ ধরে, কালকেও আমরা একটা ফেসবুক লাইভ করেছি আমাদের 1 তারিখের মহামিছিল নিয়ে, তো সেখানে আমার শুধু মনে হচ্ছে যে মিছিল করা মানে, আমি জানি না, মানে আমি এত আইন জানি না, এত নিয়মকানুন কিচ্ছু জানি না, কিন্তু আমি জানি যে আমাদের জেগে থাকতে হবে আর মানুষজনকে সারাক্ষণ ধরে এইটা মোটিভেট করতে হবে, কারণ আমাদের কাছে এই মুহূর্তে কোনো ছবি নেই যাকে দেখে আমরা, কোনো মানুষ নেই আমাদের কাছে যাকে দেখে আমরা নিজেদের মানে মোটিভেটেড হব আর কি। তো আমরাই নিজেদেরকে মোটিভেটেড করবো আর কি। আমি বিদীপ্তাদিকে দেখবো, বিদীপ্তাদি মেঘনীলকে দেখবে, মেঘনীল ভদ্রেশ্বরের মেয়েটাকে দেখবে, ওই মেয়েটা নিশ্চয়ই আরেকটা কাউকে দেখছে, এবং সবার শেষে এই যে তিলোত্তমা চলে গেল, মানে আমার মনে হয় যে ধরো একটা 30 বছরের হয়তো বয়স মেয়েটি, 30-31 বছর বয়স, ওর মধ্যে তো এমন কিছু ছিল যার জন্য সবাই মিলে এত কথা বলছে, মানে পুরো সিস্টেমটা যে এতভাবে, মানে সরি আমি মানে এই সিস্টেমের ভিতর যে এইভাবে ঘুণ ধরে গেছে, এইটা তো এই মেয়েটা তো দেখিয়ে দিয়ে চলে গেল। আমরা সবাই জানতাম, কিন্তু আমরা তো চুপ করেছিলাম, আমরা তো কেউ কোনোদিন কোথাও কথা বলিনি, আমরা শুধু জানতাম যে হসপিটালে গেলে একটা ট্রলি নিতে গেলেও তোমাকে টাকা দিতে হবে, একটা বেড পেতে গেলেও টাকা দিতে হবে, গ্রাম থেকে আসা মানুষগুলোকে একটা এক্সরে করতে হবে, তার জন্য তোমাকে একটা কোথাও টাকা দিতে হবে, মানে সরকারের মানে অনেক কিছু নিয়ম তো আমাদের সুন্দর করাই আছে, মানে ঠিকঠাকই তো করা আছে। আমি একটা মিডিয়াতে দেখছিলাম যে একজন ভদ্রলোক আগে আরজি করে কাজ করতেন, তারক বাবু বোধহয় ভদ্রলোকের নাম, যদি খুব ভুল না করি, উনি বলছিলেন ওখানে 45টা তোমার রয়েছে, বল মৃতদেহ চেম্বার, মৃতদেহ রাখার পরে যে চেম্বার রাখা থাকে, সেই চেম্বারের জন্য টাকা দিতে হয় না, কোথাও কিছুর জন্যই তোমাকে টাকা দিতে হয় না, মিনিমাম ওই টাকাটা দিতে হয় আর কি সব জায়গাতে, সেটা খুব কম, সেটা যে কোনো নিম্ন মধ্যবিত্ত একজন গরিব মানুষ সেটা এফোর্ড করতে পারে আর কি, কষ্ট করে হলেও পারে, তার বদলে 3000, 4000, 5000 যে যেরকম মানুষ আসে টাকা নিতে, কিন্তু আমরা এটাতেই অভ্যস্ত, আমরা ভারতবর্ষে থেকে এটাতেই অভ্যস্ত হয়ে গেছি, আমরা জানি যে কোথাও একটু কিছু করতে গেলে, কোনো একটা সরকারি কোথাও কাজ করতে গেলে আমাদেরকে এই টাকাটা দিতে হবে, এটা আমরা সবাই মেনে নিয়েছি আর মানিয়েও নিয়েছি। তো এই পুরো সিস্টেমে কিন্তু এইভাবে তো চলতে পারে না দিনের পর দিন, কিন্তু তার ভিতরেও যে এত লাখ লাখ কোটি কোটি টাকার করাপশন রয়েছে, এত দুর্নীতি রয়েছে, সেটা আমরা জানতাম, ওই চুপ করে থেকেছিলাম। তো কিন্তু তিলোত্তমার মৃত্যু তো আমাদের সবটা একদম পরিষ্কার করে সবকিছু দেখিয়ে দিল যে এটা তো শুধু একটা ধর্ষণ নয়, এর পিছনে এই ধর্ষণের কারণে অনেক 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 কিছু রয়েছে। খুব খুব প্রপার কিছু প্রশ্ন আছে, যে প্রশ্নগুলোর উত্তর আমরা যখন এই পুরো আন্দোলনটা তৈরি হয়েছে, আমিও প্রত্যেকটা মিছিলে গেছি, কেন আমি দূরে দাঁড়িয়ে থেকেছি, শুধু ওই একটা মানুষ বাড়বে যে, আমি তো একটা মানুষ তো অ্যাড হবে ওখানে, আমার সোশ্যাল মিডিয়াতে কোথাও নেই আমি মিছিলে গেছি, কিন্তু প্রত্যেকটা মিছিলে আমি প্রত্যেক দিন গেছি এবং দূরে দাঁড়িয়ে থেকেছি, ওই মানে একদম শেষের দিকে দাঁড়িয়ে থেকেছি। ইনফ্লুয়েন্সারদের যখন একটা মিছিল হয়, সেটাতে গিয়ে আমি নিজের জায়গা থেকে সেটাকে প্রমোট করেছি। এতগুলো কোয়েশ্চেন যে আমরা করছিলাম প্রথম দিন থেকে, 14 তারিখ থেকে, ওই প্রশ্নগুলোই সুপ্রিম কোর্ট তুললো কিন্তু ফাইনালি প্রথম হিয়ারিংয়ে। তো প্রশ্ন তো প্রচুর উঠেছে এবং সেই প্রশ্নগুলো খুব ভ্যালিড, এখনও সেই প্রশ্নের উত্তর আমরা পাইনি, আমরা খুঁজছি, যে কারণে এই যে কথাটা তোরা বলছিস, উই ডিমান্ড জাস্টিস, সত্যি জাস্টিসের জন্যই তো পুরো লড়াইটা। বিদীপ্তা, তোর কি মনে হয় এই যে পার্টিকুলার মোমেন্টটা, যে মোমেন্টে যেটা সোহিনী বললো যে আগেও তো হয়েছে, আগেও তো আমরা দেখেছি, সরকার বলবো না, আমি বলবো স্টেট, যে স্টেট এর উপর আমরা তাকিয়ে থাকি, যাদের ভরসায় আমরা বেঁচে আছি, আমি যে বাড়ি থেকে বেরোবো, আমি যে সুরক্ষিত থাকবো, এটা কারো একটা উপর ভরসা করে তো আমি বেরোচ্ছি, না হলে তো আমি বেরোলে খুন হয়ে যেতে পারি। এই যে স্টেটকে প্রশ্ন করার যে অধিকার আমাদের আছে, এটা কি আমরা ভুলে গেছিলাম? দেখ, যেটা সোহিনী বলল, এর আগে তো
আমরাও যে আমলে বড় হয়েছি, অনেক রকম মিটিং মিছিল, রাজনীতি, পরিবর্তন, অনেক কিছু দেখেছি। হ্যাঁ, এবার যে যার মতো করে তার জায়গা থেকে প্রশ্ন করেছে, থ্রেট পেয়েছে, কাজ চলে গেছে, এরকম অনেক কিছু হয়েছে জীবনে। কিন্তু এই যে পার্টিকুলার এই ঘটনাটা, এটা এমনভাবে না সমাজকে নাড়িয়ে দিয়েছে, মানে প্রত্যেকটা স্তরের মানুষ। না হলে কিন্তু 14ই আগস্ট রাত্রিবেলা ওই জনজোয়ার, ওই জনমিছিল, কাউকে তো আমরা আলাদা করে বলি না। আমরা একটা মানে ফেসবুক, আমাদের প্রত্যেকের সোশ্যাল মিডিয়া থেকে একটা আর্জি জানিয়েছিলাম। এই যে তুই কথাটা বললি, আমি গিয়েছিলাম কারণ একটা মানুষ বাড়বে, ওই একটা করেই প্রত্যেকে নিজের আর্জ থেকে গেছে। প্রত্যেকের মধ্যেই তার মানে বহু দিন ধরে অনেক চাপা রাগ, অনেক প্রশ্ন, সেগুলো ছিল। শুধুমাত্র সোহিনী যেটা বললো, শুধুই ধর্ষণ বা তিলোত্তমার চলে যাওয়া, তার নৃশংসভাবে তাকে মারা, এইটা না, এটা জাস্ট একটা নিমিত্ত মাত্র। তার চারপাশে মানে বহুদিন ধরে অনেক জমে থাকা রাগ, অনেক জমে থাকা প্রশ্ন, সেগুলো মানুষ সাহস পেয়েছে যে সবাই মিলে এক হলে তো এই প্রশ্নগুলো করা যায়, আর ভয়টা নেই, ভয়টা চলে গেছে। সেই জায়গা থেকে কিন্তু সোহিনী যে বললো যে আমি খুব ভীতু ছিলাম, এই প্রথম আমার মনে হলো যে আমি কিছু করি, তো এইভাবেই সোহিনীর মতো আরও অনেক মানুষ এসছে, অনেক সাধারণ মানুষ। মানে সেদিন আমরা মিছিলে দেখেছি বাচ্চা থেকে শুরু করে বয়স্ক মহিলা লাঠি নিয়ে, মানে বিভিন্ন রকম। এবার একটা সময় মানে ওই 14 তারিখের পর বিভিন্ন রকম আন্দোলন হয়েছে, সেটা আমার একটু মনে হয়েছে যে একটু স্ক্যাটার্ড হয়ে গেছে। সবাই যাতে আমরা আবার একযোগ হতে পারি, সেই জন্যেই কিন্তু এই 1 তারিখ আমাদের মহামিছিলটা, আমরা একটা, সেটা সোহিনী বেটার বলতে পারবে, আমাদের একটা চার্টার অফ, আমরা একটা পিটিশন করেছি। তো সেই কথাগুলোও সেই 1 তারিখ মহামিছিলে, যে আমি অভিনেতা, মানে গানের দলের একটা আলাদা মিছিল, ডাক্তারদের আলাদা মিছিল, অভিনেতাদের আলাদা মিছিল, ডিরেক্টরদের আলাদা মিছিল, হ্যাঁ, এরম আলাদা না, সবাই আমরা নাগরিক হিসেবে সবাই যাতে আমরা রাস্তায়। কিন্তু অরুণাভ, যেটা হচ্ছে যে আমাদের না, আমরা কোনো শেষ দেখতে পাচ্ছি না। আজকে 3 সপ্তাহ হয়ে গেল, এটা কতদিন কিভাবে আমরা চালিয়ে যেতে পারবো, সেটাও একটা প্রশ্ন নিজেদের মধ্যে হচ্ছে। আমরা প্রত্যেকে নিজেদের কাজে ব্যস্ত, ক্লান্ত হচ্ছি, কিন্তু তারপরেও আমরা হাল ছাড়ছি না। তার মানে কোথাও একটা ভেতর থেকে অসম্ভব একটা জোর পেয়েছি, সেই জোরে এই কাজটা করছি, মানে আন্দোলনটা চালিয়ে যাওয়ার সাহস করছি। তো একটা তো কোথাও শেষ হতে হবে। তো সেই কারণে আমরা সমস্ত মানে জনমত নির্বিশেষে সবাইকে বলেছি যে 1 তারিখে একটা নাগরিক মহামিছিল। শেষ হওয়ার মানে আমাদের স্বাধীনতা পেতে 200 বছর সময় লেগেছে। হ্যাঁ, কালকে আমাদের আর কি, আমরা তিলোত্তমারই একজন আমাদের সহনাগরিক আছেন, অর্পিতা কালকে একটা ভালো কথা বলেছে যে মানে আন্দোলন তো কোনো সোনার কাঠি নয় যে তোমাকে ছুঁয়ে দিলাম আর কালকে সকাল থেকেই সমস্ত কিছু ঠিক হয়ে গেল। এটা হবে না। মানে হতে পারে যে আমাদের পরবর্তী প্রজন্মও কিন্তু এটা জানিয়ে রাখতে হবে সবাইকে। এবং যে বাচ্চা ছেলেমেয়েরা রয়েছে, আমি তো সব থেকে বেশি দায়িত্ব অনুভব করি আমার পরবর্তী প্রজন্মের জন্য। নিশ্চয়ই। ঠিক আছে, তো মানে বিদীপ্তাদির 2 মেয়ে আছে আর কি, সোমরি, মানে আমরা দেখলাম আমাদের চোখের সামনে আর কি সব বড় হলো, সোমরি, ইদা। তো ইদা যেন জেগে থাকে, মানে ইদা যেন বড় হওয়ার পর যে ওর মানে আমরা তো সম্পর্কে মাসি হই ওর, হ্যাঁ, যে আমার মা মাসিরা যেন ঘুমিয়েছিল না ওই সময়। একদম সেই দিন 14 তারিখে নিজের, মানে আমাকে কিন্তু বলতে হয়নি, ও নিজের একটা 13 বছরের মেয়ে নিজে গিয়ে পোস্টার লিখেছে যাদবপুরে গিয়ে। মানে এই যে চেতনাটা জাগিয়ে দিতে পেরেছি, এটাই আমার মনে হয় যে আমরা কাজটা শুরু করে দিয়েছি। 14 তারিখে আমার একটা জিনিস মনে হয়েছে যে একটা অদৃশ্য সুতো, যে সুতোটা মনুষ্যত্বের সুতো, যেটা মানুষ হিসাবে আমাদেরকে মানুষ রাখে। আমরা মানুষ হিসাবে আমাদের ভালো লাগা, আমাদের খারাপ লাগা, বেশ কিছু মানুষ আছে যারা এই মনুষ্যত্বের কথা হয়তো মানে এই সুতোতে যে আমাদের একটা কানেকশান আছে, সেটা বোধহয় আমাদের ভুলে গেছিলাম আমরা। 14 তারিখ দেখে আমার মনে হলো না, মানুষের ওই সুতোটা কিন্তু এখনও আছে। কেউ আলাদা করে বলেনি যে বেরোতে হবে, সবাই নিজে ফিল করেছে বেরোতে হবে, এবং সেটা না কোথাও একটা সবার মধ্যে ওই সুতোটা জোড়া আছে। এই মানে আমার মনে হচ্ছিল একটা স্ফুলিঙ্গ, এবং যে কথাটা খুব ইম্পর্ট্যান্ট তুই বললি যে ওরা ঘুমিয়েছিল না। শহরটাকে আমরা দেখলাম, একটা শহর, যে শহরটাকে আমার শহর না হয়েও সেটা আমার নিজের শহর হয়ে গেছে। সেই শহরটার মধ্যে একটা প্রাণ দেখতে পেলাম বহুদিন পর। আর যে কোনো প্রাণের সৃষ্টির একটা এফেক্ট থাকে, সেটা সারা ইউনিভার্সের উপর থাকে, সেটা পুরো নেক্সট প্রজন্মের উপর থাকে। তো এই কথা তো আমাদের বলতে হবে। এবং আজকেও এই সোল কানেকশন পডকাস্টেও জেনারেলি আমি কি করি, আমি জেনারেলি 1-to-1 কনভারসেশন করি। আমার মনে হয়েছে যে উই নিড টু টক অ্যাবাউট দিস।
যতই ট্রোলড হই, যতই, ওকে কি কম ট্রোলড হতে হয়েছে? সবাইকে, মানে 14 তারিখ, মানে তাই বলছি, ইন্ডাস্ট্রি ইনসাইডার একজন, যাদের কোথায় পাশে দাঁড়ানোর কথা, একজন প্রডিউসার, সে সোশ্যাল মিডিয়ায় লিখছে যে আজকে তো যেহেতু আমরা অভিনেত্রীরা সবাই ঠিক করেছিলাম যে আমরা টিম আপ করে একসঙ্গে আমরা রাস্তায় বেরোবো, সে লিখছে আজকে তো কোনো হেয়ার ড্রেসার পাওয়া যাবে না, আজকে তো কোনো মেকআপ আর্টিস্ট পাওয়া যাবে না। এই তো সব লোকজন, একটা বড় রাজনীতি আছে, এই তো লোকজন, মানে তারা মানুষজন তো সব সময়, মানে সেই স্বাধীনতার সময় থেকেই মানুষ সবসময় শিল্পীদের কথা শুনেছেন, যে গান লিখেছেন, সেই গান অবশ্যই যে কোনো আন্দোলনে ছড়িয়ে গেছে, যে কবিতা লিখেছেন, সব মানুষই যে এসে পথে দাঁড়াবেন, শিল্পীরা তো সবসময় যে ক্যানভাসে তুলি দিয়ে এঁকেছেন আর কি, তো ছবি বানানো হয়েছে, সিনেমা বানানো হয়েছে, যে যার মতো করে কাজ করেছে, ড্রামা হয়েছে, নাটক, মানুষ উদ্বুদ্ধ হয়েছে, মানুষ তাদের কথা শুনতেন। আস্তে আস্তে এই পুরো শিল্পী দলটাকে আস্তে আস্তে তারা রাজনীতির মধ্যে তারা নিয়ে নিয়েছেন, যাতে কোনোদিনও মানুষ আর তাদের কথা শুনতে না পারে। মানে এবং আমি তো কোনোদিন কোনো রাজনীতির ছত্রছায়াতে থাকিনি, মানে আমি দলীয় রাজনীতির কথা বলছি আর কি, কিন্তু তারপরেও আমার ফ্রেটার্নিটির 90% লোক যদি কোনো দলে গিয়ে, বিভিন্ন দলে গিয়ে নাম লেখান তারা, তার মানে কি আমার শিল্পী সত্তায়, আমি মানে একজন শিল্পীকে তো, আমি তো একা কাজ করতে এসেছি, আমার তো নিজের একটা স্ট্যান্ড পয়েন্ট থাকা উচিত। আমি যে শাসক দলই, যে দলই আসুক না কেন, সে যখন কিছু অন্যায় করবে তার বিরুদ্ধে আমি যাতে কথা বলতে পারি। কারোর সাথে আমার ধরো ভালো সম্পর্ক রয়েছে, কিন্তু তোমার সাথে আমার এতটাই ভালো সম্পর্ক যে তুমি যদি কোনোদিনও কিছু খারাপ করো আমি তোমার বিরুদ্ধে বলতে পারবো না, বা তুমি আমাকে এতটা দিয়েই ভরিয়ে দিলে, এত উপকৃত করলে, আমি উপকারের বোঝায় এতটাই চলে গেলাম যে আমি আর তোমার বিরুদ্ধে কোনোদিনও কথা বলতে পারলাম না। তার মানে এই যে কিসের উপকার দুটো হয়, এক হচ্ছে তোমাকে আমি কোনো একটা ক্ষমতা দিয়ে দিলাম, আর অর্থ দিলাম, কোনোভাবে তোমাকে আমি এই দুটো দিয়েই তো মানুষ সাহায্য করে তাকে একেবারে নিচে নিয়ে যেতে পারে। তো শিল্পীদের আস্তে আস্তে, তারপরে তারা শিল্পী রইল কিনা এটাও একটা প্রশ্ন, সেই দিকেই ঠেলে দেওয়া হচ্ছে। তো তারপরে আর কোনোদিন যাতে, মানে আজকে ধরো সত্যি বিদীপ্তা দি গিয়ে যদি দুটো জায়গায় কথা বলেন, সত্যি কথা বলেন, কিন্তু মানুষজন আর কথা শুনছে না, নাহলে অপর্ণা সেনের মতো মানুষকেও তো আরজি কর থেকে আমরা তো দেখেছি ফেসবুকে যে কি কথা বলেছেন আর কি, কেউ শুনবে না। কিন্তু একটা সময় অপর্ণা সেনের মতো এরকম একজন ব্যক্তিত্ব, তিনি যদি 4টে কথা বলেন শাসক দলের বিরুদ্ধে, তাহলে তো 10টা মানুষ শুনতো। কিন্তু অপর্ণা সেন কি ছবি বানিয়েছেন, কি ছবি করেছেন আর কি তিনি, কিন্তু কেউ এখন তার কথা শুনছেন না। তার কারণ কিছু মানুষ এত কিছু উপকৃত হয়েছে শাসক দলের দ্বারা, মানে সে যে দলই থাকুক না কেন, এখন যে শাসক আছেন তারা, আগে যারা ছিলেন, পরবর্তীকালেও যারা আছে, সবার তার থেকে আমি এমন উপকার নিয়ে নেব যে এইভাবে আমার মনে হয় দীর্ঘদিন ধরে শিল্পীদেরকে টেনে টেনে নিয়ে এসে তারা এমএলএ, এমপি, বিভিন্ন পদ, এটা ছাড়াও বিভিন্ন পদ দিয়ে সবাইকে, যাতে আর মানুষ তাদের কথা শুনতে না পায়, এটা দীর্ঘদিন ধরে এই রাজনীতি, এটাও একটা রাজনীতিরই অংশ আর কি, যেন আর কেউ কথা না শোনে তাদের। তো সাধারণ মানুষ যখন তাদেরকে বলে যে বয়কট টলিউড, হ্যানা ত্যানা, বিভিন্ন রকম তো কথা বলে, আর আমি আগে কোনোদিন কমেন্ট পড়তাম না, আমি রিসেন্টলি কমেন্ট পড়ি যে মানুষজনের কি চলছে তাদের মাথার মধ্যে, এটা দেখার জন্য দেখেছি আর কি। কেউ শুনছে না আর কি, কেউ না, আমরা শুনবো না তোমার কথা, তুমিও ওই দলে। মানুষ এই পুরো সমস্ত রাজনৈতিক দল থেকে এত বীতশ্রদ্ধ, এত বিরক্ত, যে যারা ওই দলে গিয়ে নাম লিখেছে তাদের থেকেও বিরক্ত, আর যারা লেখায়নি তারা ওই দলে পড়ে গেছে। এবং সেটা আমার মনে হয় সেটা দুদিকেই সত্যি, শুধুমাত্র শাসক দল নয়, যে কোনো দলেই নাম লেখানো লোকজনদের প্রতি একটা বিতৃষ্ণা তৈরি হয়ে গেছে। কারণ যে তুই যে বললি, ওভারঅল দলীয় রাজনীতির ব্যাপারেই মানুষের ধারণা খুবই খারাপ অবস্থায় পৌঁছেছে থ্রু দিস টাইম। মানে শুধু ওয়েস্ট বেঙ্গল না, সারা ভারতবর্ষের রাজনীতি। এবার এইটাই বিভিন্ন উদাহরণ হতে পারে, অন্যান্য রাজ্যে কামাল হাসান থেকে শুরু করে রজনীকান্ত, যারা আছে সবাই তো কোনো দলের অংশ। কিন্তু আমি এত তর্ক বিতর্কে যাই না, আমি আমার রাজ্যের কথা মানে বলছি। হ্যাঁ, আমার রাজ্যের কথা, আমার চারপাশের লোকজন, আমার ফ্রেটার্নিটির লোকজন, রাইট। এবং আমার মনে হয় শিল্পী হিসেবে তো একটা মানুষের মধ্যে একটা তার প্রধান শর্ত বোধহয় হওয়া উচিত সংবেদনশীলতা, এমপ্যাথি। সে যদি সংবেদনশীল না হয় তাহলে সে শিল্পী কী করে হচ্ছে? শিল্পী তো ডিরেক্টলি কানেক্টেড টু ইয়োর কোর ইমোশন। তো যে কোনো সংবেদনশীল মানুষের অসুবিধে হওয়ার কথা, এবং সেইখান থেকেই তাদের, তুই যে কথাটা বললি তারা শিল্পী রইল কিনা, এক্স্যাক্টলি ওই পয়েন্ট থেকেই কথাটা আসে। একটা খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন আমার মাথায় এসছে যখন এই ঘটনাটা যখন থেকে শুরু হয়েছে, এবং যখন থেকে আন্দোলনের বীজ তৈরি হয়ে আস্তে 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 একটা পর্যায়ে পৌঁছেছে, যে প্রাথমিকভাবে একটা জেন্ডার পলিটিক্সের জায়গা খুব
পাওয়া যাচ্ছিল। মানে এই যে রাজনৈতিক অরাজনৈতিক বলে এত কথা হচ্ছে, আমারকে যদি পার্সোনালি জিজ্ঞেস করিস আমি বলবো কোনো কিছুই অরাজনৈতিক নয়। কারণ আমার পাশে যদি ড্রেনটা পরিষ্কার না করা হয়, আমি যদি সেই প্রশ্নটা করি তাহলে সেটাও রাজনীতি মানে সেটা ডিরেক্ট রাজনীতি। কারণ ওই প্রশাসনকে বলছি যে এটা তোমার কাজ, তুমি করছো না। এবং এই প্রশ্নটা তোলার অধিকার যে আমাদের আছে, এই প্রশ্নটা যে আমরা করতে পারি এবং সেটা যে আমাদের সাংবিধানিক অধিকার, এই অধিকারটা দেওয়া হয়েছে, সেটা সম্পর্কে কিন্তু আমাদের অ্যাওয়ারনেস নেই, জেনারেলি সাধারণ মানুষের নেই। তার বাইরে যেই পলিটিক্সটা বারবার দেখা গেছে বা উঠে এসছে বিভিন্নভাবে সোশ্যাল মিডিয়াতে, সেটা হলো জেন্ডার পলিটিক্স, যেখানে বারবার পুরুষ ভার্সেস মহিলা বিষয়টা বারবার উঠে আসছিল। সেটা তোরা যেহেতু তুমি আছো একজন পুরুষ হিসাবে এই দলটায়, তোরা যেহেতু আছিস, আমি তোদেরকে তোরা কি এই জিনিসটাকে অ্যাড্রেস হতে দেখেছিস, বা এটা রংলি অ্যাড্রেসড হতে দেখেছিস কি থ্রু দিস টাইম, যে ব্যাপারটাকে বেশ কিছু জায়গায় পুরুষ ভার্সেস নারীতে নিয়ে যাওয়ার চেষ্টা করা হচ্ছে সোশ্যাল মিডিয়াতে? হ্যাঁ, মানে এটা তো মানে জবে থেকে ঘটনাটা ঘটেছে তার বেশ 2-3 দিনের মধ্যেই এই যে লড়াই, এই পুরুষ ভার্সেস মহিলা, এটা সোশ্যাল মিডিয়াতে সত্যিই দেখা গেছে। এবং আমি জানি না যে এটা অর্কেস্ট্রেটেড কিনা এবার, কিন্তু একটাই কথা বলার, যে আমরা তো মানুষ, মানে বিফোর জেন্ডার কামস উই আর অল হিউম্যান বিংস। তো সেইখানে মানে একজন পুরুষের ওপরও আমার মনে হয় নির্যাতন হতে পারে, যেমন একজন মহিলার ওপর নির্যাতনটা ইট ইজ মোর কমনার এখন, মানে বেশি কমন হয়ে গেছে আমাদের শুধু রাজ্যের কথা বলছি না, পুরো আমাদের দেশের মধ্যে। আগের দিনই আমাদের একটা মিটিংয়ে কথা হচ্ছিল একটা রেপ কালচার নিয়ে, এবং আমাদেরই একজন বয়োজ্যেষ্ঠ মুক্তি জেঠিমা যিনি আছেন, উনি বুঝতে পারছিলেন না যে রেপ কালচার যেটা বলা হচ্ছে সেই জিনিসটা আদপে কি। আমরা যখন এক্সপ্লেন করি তাকে যে এই যে একটা মনস্কতা, এই যে একটা মানে রেপটা তো আমরা কখনো একটা সেক্সুয়াল দিক থেকে হয় না, এটা মেনলি একটা ডমিনেন্স, একটা পাওয়ার প্লে, একটা ডমিনেন্স এক্সার্ট করার জন্য, এবং আদার যে হিউম্যান বিংটা আছে তাকে একটা লেসার হিউম্যান দেখানোর একটা প্রচেষ্টা করার জন্য। এবার সেইটা পুরুষ মহিলা নির্বিশেষে আমরা তো দেখছি পশুও রেপড হচ্ছে। এই যে বেস্টিয়ালিটির এই যে পারভার্সানগুলো, এইগুলো কোথা থেকে আসছে? এখানে তো যখন একটা পুরুষ হচ্ছে, বা কোনো প্রান্তিক লিঙ্গের মানুষ যখন সেক্সুয়ালি হ্যারাসড হচ্ছে বা তাদের উপর কোনো নির্যাতন হচ্ছে, সেখানে তো কোনো জেন্ডার আসছে না। আমার মনে হয় এই হ্যারাসমেন্ট জিনিসটা, রেপ জিনিসটা, দিস ইজ জেন্ডার ফ্লুইড। এটা হিউম্যান বিংসের এগেনস্টে, একটা হিউম্যান বিংয়ের কনসিয়েন্সের এগেনস্টে এই নির্যাতনটা করা হয়, এবং it is baseless to divide between men and women in this revolution. বিদীপ্তা রেপ কালচারের কথা বললো, খুব ইম্পর্ট্যান্ট একটা বিষয় যেই নিয়ে এখন সারা দেশে কথা হচ্ছে, আজকে থেকে না বহুদিন ধরে হচ্ছে। কারণ এই ঘটনাটা আজকে সত্যি জনজোয়ারের রূপ নিয়েছে, দ্যাট ইজ ভেরি বিউটিফুল, খুবই ভালো। কিন্তু এই ঘটনাটা অনেক দিন ধরে ঘটছে। হ্যাঁ হ্যাঁ, অনেক। দেখ, এই রেপ অ্যাবিউজ এগুলো আমাদের ছোটোবেলাতেও ছিল, এত সামনে আসতো না, তখন সোশ্যাল মিডিয়া ছিল না, লোকের এত সাহস। আমারই হয়েছে ছোটোবেলায়, আমি ব্যক্তিগতভাবে মলেস্টেড হয়েছি, কিন্তু আমি বলতে পারিনি ভয়ে। অনেক বড় হয়ে অনেক পরে মাকে যখন বলেছি, মা বলেছেন কেন তখন তুমি বলনি, তাহলে তো সেই লোকটাকে আইডেন্টিফাই করে কিছু একটা করতে পারতাম। কিন্তু আমাদের মধ্যে ওই ভয়টা ছিল, ওই সাহসটা ছিল না। কিন্তু আজকের জেনারেশন, আমার মেয়েদের দেখি, তারা কিন্তু এই যে তাদের স্কুলে শেখানো হয় শুধু গুড টাচ ব্যাড টাচ থেকে শুরু করে, আমাদের তো এগুলো কখনোই শেখানো। আমরা জানতাম যে এগুলো হয়, এগুলো ঠিক আছে, এগুলো বললে সেটা খারাপ, লোকে আরও বেশি আমাকে খারাপ ভাববে, চেপে চেপে গেছি। কিন্তু আজ সেটা বাইরে আসছে, লোকে বলতে পারছে, সাহস করে বলতে পারছে। আমার মনে হয় সেটাই তো অনেক, বলা তো উচিত। সেটাও কি যথেষ্ট হয়েছে বলে তোর মনে হয় নাকি অনেক জায়গা থেকে? যথেষ্ট তো হয়নি। যথেষ্ট হলে তাহলে বাড়িতে এই যে ম্যারিটাল রেপ, সেটা তো কত মহিলাদের
কত নির্যাতন সহ্য করতে হয় বাড়িতে। তারা হয়তো চাইছে না, তার শরীর চাইছে না, তার মন চাইছে না, কিন্তু তাকে তার স্বামীর সঙ্গে শুতে হচ্ছে। তো এরকম তো প্রচুর প্রচুর ঘটনা আছে, কিন্তু তারা কি সাহস করে বেরিয়ে বলতে পারছে না। কাজে এটা এইভাবে মানে সাপ্রেসডই থেকে গেছে এখনো টিল ডেট। ওভারঅল পুরুষদের মানে যেটাকে পুরুষতন্ত্র বলে, জেনারেলি বাইরের জায়গা থেকে ওয়েস্ট বেঙ্গলকে একটুখানি মাতৃতান্ত্রিক হিসাবেই দেখা হয়। মানে আমি যখন যাই কোথাও কোনো বম্বেতে বা দিল্লিতে ওই ধরনের লোকজনের সঙ্গে যখন কথা হয় ওই সাইডের নর্থ ইন্ডিয়া, তারা কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে বলে আর তুম লোককে বীচ তো লড়কিয়া হি সব হ্যাঁ, এরকম একটা আইডিয়া আছে। বাট আসল সিনারিওটা কি, আসল সিনারিওটা কীরকম পশ্চিমবঙ্গের? তোর বড় হওয়া পশ্চিমবঙ্গে, তোরও বড় হওয়া পশ্চিমবঙ্গে মহিলা হিসেবে, তো এক্স্যাক্ট সিনারিওটা কি পুরুষদের মহিলাদের প্রতি দৃষ্টিভঙ্গির জায়গা থেকে? দেখো, এখন এই মুহূর্তে যেটা মাথায় চলছে আর কি, মানে আমি আমার কথাটা বলছি আর কি, আমি আর এগুলো নিয়ে তো ভাবতে পারছি না। আর প্রথমে তুমি যেটা বললে আর কি, যখন 14 তারিখ রাত থেকে যা শুরু হয়েছে আর কি, সেখানে একটা পুরুষ ভার্সেস মহিলা একটা শুরু হয়েছিল। আমার রাস্তায় বেরিয়ে মনে হয়েছে যে যতজন মেয়েরা আসছেন, মহিলারা আসছেন, বিভিন্ন বয়সের মানুষেরা আসছেন, ভ্রূণ অবস্থা থেকে তো তাদের মধ্যে এমন কিছু দেওয়া হয় আর কি, এমন কিছু বলা হয়, সেটা মানে এমন, এই ঘরেও যতজন মহিলা আছেন আমরা কেউ বলতে পারবো না যে আমাদেরকে কেউ বাজেভাবে কেউ কোনোদিনও কোথাও টাচ করেনি, কোনো নোংরা ইঙ্গিত করেনি, এমন কোনো মানুষ, কোনো মহিলাকে আমি আজ অব্দি খুঁজে পাইনি, আজ অব্দি পাইনি আমি। কিন্তু তারপরেও তোমার ওই সেই জন্য তারা যখন রাস্তায় নেমেছিল, ওই যে তুমি একটু আগে যখন বলছিলে আর কি, যে কোনো পুরুষকে দেখলেই আর কি যে তুমি সরে যাও, এখান থেকে চলে যাও, মানে এইটা যে মানে তোমাকে বলছে তা নয় আর কি, তার ছোটবেলা থেকে তার যত স্মৃতি আছে, যত বাজে স্মৃতি আছে, সেই সমস্ত কিছু নিয়ে একসাথে জড়ো হয়ে এখন যেন একটা শুরু হয়েছে আর কি। ঠিক আছে, তাই জন্য কারোর প্রতি কোনো পুরুষের প্রতি বিশ্বাস তৈরি হচ্ছে না। সেই মানে আমাদের এই যে আমরা তিলোত্তমা, সেখানে তো বহু মানে মেঘনীল আছে, সুবীর বলে একটি ছেলে আছে, দেবরাজ আছে, দীপ আছে, মানে সুইটেস্ট আর কি। ঠিক আছে, মানে একদম মানে দারুণ আর কি সবাই আর কি, তারা মানে মানে আমরা কোথাও গিয়ে একটু ঝিমিয়ে পড়লেও আর কি তারা সবসময় ভোকাল, তারা এটা করতে হবে ওটা করতে হবে। তো আমি তো এদেরকেও দেখছি আর কি। কিন্তু আমাদের যখন অনেক কিছু আশেপাশে এত খারাপ হয়, তখন আমরা ভালোগুলোকে আর মানে খারাপের বোঝাটা এত বেশি যে ভালোগুলোর দিকে চোখ যায় না আমাদের, তখন মনে হয় এও বোধহয় ওই দলেই বোধহয়। সেটা তো একটা ব্যাপার। এবার তুমি বলছো যে আমাদের বাইরের সিনারিও কি, বাইরের স্টেটে, হ্যাঁ সব সময় সব জায়গাতে, এবং আমি তো এরকমও হয় যে বাঙালি মেয়েকে বিয়ে করলেই আর কি সে সবটা কবজা করে নেবে। ঠিক আছে, আমি তো ছোটবেলা থেকে দেখেছি আমার বাবা সরকারি চাকরি, তো মাসের মাইনাটা এনে 1-2 তারিখের মধ্যে আমার মায়ের হাতেই দিত। ঠিক আছে, কোথাও বেরোনোর সময় কোনো টাকা দরকার হলে আমার মা বাবাকে এই টাকাটা। সেম উইথ আমার বাড়ি, আমারও তাই, আমি এক জিনিস দেখেছি। ঠিক আছে, এই জিনিসগুলো হতো, কিন্তু এটার সাথেও আবার যে একজন মহিলাকে কিভাবে দেখা হচ্ছে সেটারও মানে সেটাও একটা অন্য জিনিস আর কি, মানে সেটা আছেই আর কি, আমাদের ভিতরে ভিতরে কোথাও রয়েছে আর কি, যে মানে সেটা খুব ছোট ছোট করেই তো আমাদের পরিবারে শুরু হয় আর কি, যে প্রথমে ছেলেদেরকে খেতে দেওয়া, প্রথমে ছেলেরা যদি বড় মাছটা ছেলেরা খাবে, চিকেনের ঠ্যাংটা ছেলেদের দেওয়া হবে, এটা তো এখন মানে সেটা পশ্চিমবাংলার বাইরে বোধহয় আরো বেশি। এবং আমি কিন্তু এগুলো পুরোটাই সবার একটু শহর মফস্বল কথা বলছি, গ্রামে কিন্তু আমরা যারাই আর কি এখানে আছি কথা বলছি, তারা কিন্তু কেউ আমাদের গ্রামের সাথে পরিচিত নই আর কি, যে গ্রামে কি কি জিনিস হচ্ছে আর কি, তো সেটাও আমরা জানি না। কিন্তু আমরা এইটাও যে এই যে ঘরোয়া পলিটিক্স যেটা, এটাতেও আমরা কিন্তু অভ্যস্ত হয়ে গেছি, আমরা জানি এটাই তো করতে হবে। মানে আমার বাড়িতে একটা ধরো কোনো কাজ হচ্ছে, মিটিং হচ্ছে, শোভন চা বানাচ্ছে, সবাই আর কি আর ও কেন চা বানাচ্ছে, আরে ও কেন করছে, আরে আমি যাচ্ছি। ঠিক আছে, মানে শোভন চা বানাচ্ছে, এটা দেখতে কেউ অভ্যস্ত নয় যে বাড়িতে ধরো 10 জন মহিলা আমরা কথা বলছি আর শোভন চা বানিয়ে আমাদের দেবে, সেটা মহিলারা হয়েই সেটা মানে পারছে না মেনে নিতে, যে একটা ছেলে রান্নাঘরে, আমরা সব মহিলারা আলোচনা করছি একটা ছেলে কেন রান্নাঘরে রয়েছে। বিদীপ্তা, তোর কি মনে হয় যে আর মানে গন্ডগোলটা তো গোড়াতে আছে, এটা তো মানতেই হবে, গন্ডগোল তো গোড়াতেই আছে, এই গোড়ার গন্ডগোল কি মানে যথেষ্টভাবে অ্যাড্রেস করা হয়? তোর এক্সপিরিয়েন্সটা কীরকম? এই না, যথেষ্টভাবে অ্যাড্রেস করা হয় না। এই যে বললাম যে মহিলারাই মহিলাদের শত্রু। হ্যাঁ, আজকে আমি
আমি একটা অন্য আর একটা পডকাস্টে গিয়ে আমি আমার ছোটবেলার একটা আমার অ্যাবিউজের ঘটনা বলছিলাম, সেখানে এসে সোশ্যাল মিডিয়া একজন মহিলাই লিখেছেন, তুমি শর্ট স্কার্ট কেন পরেছিলে, তুমি শাড়ি পরতে পারতে, তাহলে তোমার স্কার্টের নিচে দিয়ে হাতটা ঢুকতো না। মানে বুঝতে পেরেছিস তো? কাজেই মহিলারাই মহিলাদের শত্রু। তারা নিজেরা যদি সচেতন না হয়, নিজেরা যদি কি বলবো মহিলাদের পাশে না দাঁড়ায়, তাহলে তো, কিন্তু তারপরেও আমার মনে হয় যে এটাকে আরও সচেতন করা উচিত, বলা উচিত। এই সবে ভয় পেয়ে কেন আমাকে ট্রোল করলো, কেন আমাকে চারটে খারাপ কথা বললো, আমি আর বলবো না, ঠিক আছে পরের দিন থেকে আমি আর শর্ট স্কার্ট পরবো না, আমি শাড়ি, এই ভাবনাটা এসে গেলে মুশকিল। সেই জায়গা থেকেই আমার মনে হয় যে কি বলবো, বলতে খারাপই লাগছে, মহিলারাই মহিলাদের পাশে সব সময় দাঁড়ায় না। এবং সেটার পেছনে আমার মনে হয় দেখ, মহিলাদের যে এই ভাবনাটার পেছনেও কিন্তু মানে পিতৃতান্ত্রিকতার একটা বড় হাত আছে। কারণ তারাও অভ্যস্ত হয়েছে একটা জিনিসে, যে জিনিসটা তাদের কাছে নর্মালাইজ করে দেওয়া হয়েছে। যেরকম ও একটা সিম্পল কথা বললো, আমি যখন প্রথম রান্না করি আমার জীবনে, আমার মা বাবা কোনোদিন আমাকে এটা বলেনি যে তুমি রান্নাঘরে কেন। আমার এক দূর সম্পর্কের জেঠু এসে বলেছিল, এ কি ও ছেলে হয়ে রান্না করছে কেন? তখন আমার 16-17 বছর বয়স। আমার বাবা মা আমাকে এটা বলেনি যে রান্না করাটা ছেলেরা যাবে না। আই এম লাকি। সে তো আমার পর দেখ, এখানে আমরা তো শুধু আমরা আমাদের চারপাশের লোকজন মানে কি ঘটছে সেটা নিয়ে কথা বলছি। আমার বাড়ি তো বিরসা রান্না করে, আমার শ্বশুরমশাই রান্না করেন, মানে আমি তো রান্নাঘরে ঢুকিই না। কিন্তু এটা কিন্তু জেনারেল সিনারিও নয়, সিনারিও নয়, আমরা ব্যতিক্রম। সেই জন্যই বলছি জেনারেল সিনারিওটা কি সেটা নিয়ে, সেটাই তো অ্যাড্রেস থেকে মুভমেন্টটাও শুরু হয়েছে। পুলিশের যখন আমরা পুলিশ প্রশাসনকে যখন বিভিন্ন কারণে দায়ী করছি আর কি, তারা যে দায়িত্বটা তাদের পালন করা উচিত সেটা তো তারা করেননি। তারা তো সরকারের হয়ে, মানে সেই দলের হয়ে আর কি তারা কাজ করছেন। মানে যেন মনে হচ্ছে তারা ক্যাডার, দলের যারা ক্যাডার থাকে তার পুলিশও হচ্ছে সেই দলের ক্যাডার, এমন ভাবে তারা পুরো ব্যাপারটাকে দেখছেন আর কি। নিশ্চয়ই সব পুলিশ নয়, কিন্তু মানে একদম উপরে যে বসে আছেন তিনি যদি সবটা চালনা করেন, তো ফলে যারা মেজো সেজো ছোট রয়েছে তারা কিভাবে এইটার মধ্যে, তারাও তো ওই ক্যাডারের দলেই পড়ে যাচ্ছেন আর কি। তো সেখানেও যখন পুলিশ প্রশাসনকে আমরা দায়ী করছি, তখনও হাতে চুড়ি পরো, শাড়ি পরে বসে থাকো। একটি মানে বিজেপি যখন বেরোচ্ছে কোথাও গিয়ে, মানে গ্রামেই একটা দেখলাম, মিডিয়াতেই দেখালো, তারা শাড়ি নিয়ে সব বেরিয়েছে, এবং তার মধ্যে মহিলারাও রয়েছেন, যে পুলিশ শাড়ি পরো, পুলিশ তুমি চুরি পরো। বিভিন্ন রকম ভাবে যাদেরকে আমরা আইডল করছি সোশ্যাল মিডিয়াতে, সেই ভদ্রলোক দেখাচ্ছেন যে তুমি চুরি পরে বসে থাকো, যেন চুরি পরে কেউ কোনোদিনও মহিলারা কাজ করেননি। চুরি পরাটা হচ্ছে খুব দুর্বলতার চিহ্ন। সেই এটাই তো, মানে এটাই হলো গোড়ার মিসোজিনি, মানে এই মিসোজিনিটাই। এবং আমার সোশ্যাল মিডিয়া পেজে আমি দেখছি সব মহিলারা শেয়ার করছেন যে চুরি পরে। আমি একজন দুজনকে উত্তরও দিলাম, তারপর ভাবলাম যে কত উত্তর দিবি। মেঘনীল, তোমাকে একটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন করার আছে, সেটা হলো তুমি রিপ্রেজেন্ট করো ডাক্তারদের ফ্রেটার্নিটি, এবং আন্দোলনটা প্রাথমিকভাবে ডাক্তাররা শুরু করে একদম যখন আমরা, মানে কোনো মানুষই ছিল না। এটা তো প্রথম নয় ডাক্তারদের আন্দোলনের ক্ষেত্রে, ডাক্তাররা বারবার নিজেদের কথা বলেছে, এবং ডাক্তারদের ফ্রেটার্নিটি খুব স্ট্রং একটা ফ্রেটার্নিটি। এটা সারা পৃথিবীতেই, সারা বিশ্বেই ডাক্তারের ফ্রেটার্নিটিটাকে স্ট্রং বলে ধরা হয়। ডাক্তারদের ওভারঅল যে সুরক্ষার কথা, সেটা কোন জায়গায় আছে বলে তোমার মনে হয়? এবং এই ঘটনাটা তো চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে পুরো সুরক্ষার কিছুই নেই, কিন্তু তার আগে থেকেও তো প্রবলেম ছিল নিশ্চয়ই। আমি 2015 সালে নীলরতন সরকার মেডিকেল কলেজে MBBS করতে ঢুকি, এবং তখন যা অবস্থা ছিল, তখন আমরা হোস্টেলে থাকতাম, এবং আমাদের MB পরীক্ষা, মানে যেটা প্রফেশনাল পরীক্ষা, ওটা শীতকাল নাগাদ হতো। তো আমি প্রত্যেক বছর MB পরীক্ষার আগেই আমি দেখেছি যে এমার্জেন্সি থেকে দাদাদের ডাক আসছে যে এই দাদাকে মেরেছে, ওই দিদিকে মেরেছে, ওই দিদি চুল টেনে দিয়েছে। এবং এই যে প্রতিনিয়ত প্রত্যেক বছর যে একটা কনস্ট্যান্ট এই ভায়োলেন্সের দিকে যাচ্ছে, আমি এই ঘটনাটাকে আলাদা রাখছি, কারণ এইটাকে ওইগুলোর সাথে মেলানো যায় না কোনোভাবে। এটা দিস হ্যাজ ক্রসড বাই মেনি বাউন্ডস। কিন্তু এর আগেও তো ছোট ঘটনা ঘটেছে, এবং 2019-এ যে আমরা বলবো যে আন্দোলনটা সবার সামনে এসেছিল, আমাদের
আমারই সিনিয়র পরিবহদা এবং ইয়াশ দা দুজনেই আঘাত পেয়েছিল এবং পরিবহদার ফ্রন্টাল বোনের একটা পার্ট ব্রেনের ভেতরে ঢুকে গেছিল এই যারা অ্যাটাক করেছিল তাদের জন্য। তারপরে আমরা 1.5 সপ্তাহ আন্দোলন করেছিলাম তখন, এবং সেই আন্দোলনের শেষে আমরা নবান্নতে আমাদের কিছু রিপ্রেজেন্টেটিভস গেছিল যে একটা মধ্যস্থতা করতে, একটা কথা বলতে, যে আমরা বহু বছর ধরে বলছি যে এমার্জেন্সিতে পর্যাপ্ত পুলিশ নেই, পুলিশ আউটপোস্ট আছে, পুলিশ নেই, এমার্জেন্সির যে গেট তার বাইরে পর্যাপ্ত সিকিউরিটি গার্ড নেই, প্রত্যেকটা ওয়ার্ডের সামনে শুধু তো ডাক্তাররা থাকে না হসপিটালে, হসপিটালে নার্স, মিডওয়াইফস এবং অন্যান্য আরও অনেক মহিলা পুরুষ মিলিয়ে প্রচুর হেলথ কেয়ার ওয়ার্কার্স, ইভেন পেশেন্টের বাড়ির লোক, এরাও হাসপাতালে থাকেন। তো এদের সেফটিটা কার দেখার কথা? একটা গভর্নমেন্ট মেডিকেল কলেজে যখন এই সেফটিটা নেই, আমরা কাকে প্রশ্ন করব? অবশ্যই যে গভর্নমেন্ট আছে তাকেই আমরা প্রশ্ন করব, এবং আমরা সেই প্রশ্ন একবার নয়, দুবার নয়, হাজার বার করেছি, এবং হাজার বার আমরা আশ্বাসন পেয়েছি যে তোমাদের সিকিউরিটি দেওয়া হবে, এবং দেওয়া হয়েছেও হয়তো 1 সপ্তাহ 2 সপ্তাহের জন্য। আন্দোলন উঠে গেছে, কর্মবিরতি উঠে গেছে, তারপরে জেকে সেই অবস্থা, এবং সেই অবস্থায় তো আমরা সেই সিকিউরিটি ল্যাপস, যেটা এটা একটা ম্যাসিভ, ফার্স্ট প্লেসে এইটা কেন হলো, দিস ইজ আ ম্যাসিভ সিকিউরিটি ল্যাপস, যে কি করে যেই হোক না কেন কি করে বার্জিন করে গেল একটা সেমিনার রুমে। এই যে সেমিনার রুমের কথা হচ্ছে, আমরা যারা জুনিয়র ডাক্তার যারা পড়াশোনা করেছি, আমাদের কাছে সেমিনার রুম একটা ভীষণ মানে প্রিয় জায়গা, একটা খুব সেফ জায়গা। এই সেমিনার রুমে আমরা আমাদের যেই 36 ঘন্টা 48 ঘন্টা যে ডিউটি শিফট চলে এবং ইন্টার্নশিপেও চলেছে, এটা খুব আনন্যাচারাল নয় যে 36 ঘন্টা একটা ডিউটি চলছে। তো আমরা যখন রেস্ট করতে যাই, আমরা ওই সেমিনার রুমে গিয়েই আমরা রেস্ট করি। আমরা বিভিন্ন পিজিটি, ইন্টার্ন এবং প্রফেসরও থাকেন মাঝে মাঝে, আমরা সবাই একসাথে খাওয়া দাওয়া করি, বসে গল্প করি। তো এই যে এই স্পেসটা একটা খুব সেফ স্পেস ছিল, সেই একটা জায়গায় এরকম একটা ঘটনা যে কি করে হলো, মানে আমাদের বেশ কিছু জনের ভাবনা চিন্তার বাইরে। মানে আমরা ফ্যাদাম করতে পারছি না যে এই ঘটনা কি করে ঘটতে পারে। মানে আচ্ছা, ধর এয়ারপোর্টের মতো হসপিটালটা হয়ে গেল, প্রচণ্ড সিকিউরিটি, প্রত্যেকজন পেশেন্ট, সে ভোটার কার্ড বা পাসপোর্ট তো নয়, ধর ভোটার কার্ড দেখেই ঢুকছে, সেটা স্ক্যান হচ্ছে, এরকমও ধর ব্যবস্থা হয়ে গেল প্রত্যেকটা সরকারি হসপিটালে, তারপরেও সেটা কি সিকিউর প্লেস হয়ে যাবে? রিসেন্টলি সুপ্রিম কোর্টের যে মানে জাজমেন্ট, লাস্ট যে হিয়ারিংয়ে সুপ্রিম কোর্ট আরজি করে CISF প্লেস করে হাসপাতাল একটা, যেখানে বহু এবং গভর্নমেন্ট হাসপাতালে আমার মনে হয় ইকোনমিক্যালি আমি লোয়ার এবং লোয়ার মিডল ক্লাসই বেশি বলবো, বেশিরভাগ 90% সেই পপুলেশন কনস্টিটিউট করে, এবং তারা একটা বিশ্বাস নিয়ে আসে যে আমরা একটা 2 টাকা দিয়ে OPD টিকিট কাটবো, টিকিট কেটে আমরা আমাদের যা যা অসুবিধা হচ্ছে, এবং কারুর অসুবিধা বহু বছর ধরে, তারা হয়তো 5 বছর কয়েক ডাক্তার দেখিয়ে যাচ্ছে, হয়তো রোগটা অনেক ছড়িয়ে গেছে, এবং তারা একটা বিশ্বাস নিয়ে আসছে যে আমরা 2 টাকার বিনিময়ে আমরা সেফ এবং সিকিওর চিকিৎসা পাবো। সেইখানে যদি বন্দুকধারী কিছুজন দাঁড়িয়ে থাকে, আমার মনে হয় ফার্স্ট প্লেসের জায়গাটা ওইখানেই সিকিওর, ওখানে একটা ভয় চলে এলো। সে আর তার নিজের যে অসুবিধার কথা সেগুলো আর কি করে বলতে পারবে। একটা ওপিডির বাইরে যদি 3 জন বন্দুক ধরে ওপিডিতে দেখতে গেলে আধার কার্ড বা ভোটার কার্ড চায়, সেখানে সে তো আর আসবেই না, সেটা তো আর ওপেন থাকলো না সাধারণ মানুষের জন্য। তাহলে হ্যাঁ, সোহিনীর যে প্রশ্নটা, সেটা একদম সোহিনীর প্রশ্নটা হলো ঠিক হয়ে যাবে কি যদি ওই পুরোটা যদি সিকিউরড হয়ে যায়, তাহলে কি ঠিক হয়ে যাবে? তোমার বক্তব্য? আমার মনে হয় না। সিকিউরিটি কি তার মানে কিসের অসুবিধা? তার মানে সামাজিক সুরক্ষার অসুবিধা। সামাজিক সুরক্ষা, হ্যাঁ একদমই তাই। যে মানে একজন ডাক্তার সে ডিউটি করছে, তার ওপর 50 জন চড়াও হলো,
বা একজন নার্স যে ডিউটি করছে তার ওপর তাকে 10 জন মিলে রেপ থ্রেটস দিয়ে গেল। এই ঘটনার মধ্যেও তো মেডিকেল কলেজে একটি মেয়ে তার হস্টেল পাওয়া নিয়ে তো সেই ঝামেলাটা তো হলো। তাকে বলা হলো যে এই দলে যদি নাম না লেখাও তাহলে তুমি হস্টেল পাবে না। তার মানে দলীয় রাজনীতিটা এই সমস্ত জায়গার ভিতরে, রাজনীতি ছাত্র রাজনীতি তো হবেই, সেটা বরাবরই হয়ে এসেছে, কিন্তু রাজনীতিটা কেন? তার কারণ তোমার যাতে কোনো অসুবিধা না হয়, সেই অসুবিধার জন্য তুমি যাতে আমার কাছে আসতে পারো, সেইটা না করে তোমাদের সবাইকে অসুবিধাতে ফেলাটাই এখন হচ্ছে এই দলীয় রাজনীতি যারাই করছেন তাদের মূল উদ্দেশ্য। এবং খুব যারা, আমি তো শুনছি যারা ইন্টার্ন মানে একটি ছেলের মেয়ের বয়স হচ্ছে 24-25, তাদের হাতে সমস্ত ক্ষমতা চলে যাচ্ছে। তারা তো এই যে পুরোটা বলছে সুরক্ষা, মানে আমি বলছি এয়ারপোর্টের মতো যদি হয় তাহলে কি সুরক্ষিত হয়ে যাবে? তারপরেও তো সুরক্ষিত হবে না, কারণ ছত্রে রন্ধে তো দলীয় রাজনীতি ঢুকে রয়েছে এবং তারা সবাই ওই দুর্নীতির অংশ। তাই জন্য তো এই পুরো সিস্টেমটাই এরকম হয়ে আছে এবং এটা সিস্টেমের ল্যাপস, একদমই তাই। এবং সিস্টেমেটিক চেঞ্জ দরকার। ওভারঅল সমাজের গোড়ায় যদি গন্ডগোলটা ঠিক না হয় তাহলে ওই তুই যেটা বললি কিছুই হবে না। মিডিয়া রাত্রিবেলায় আমার কাজ হচ্ছে, সারা রাত ধরে প্রায় 2, 2:30, 3 অবধি বসে সব চ্যানেল, মানে কোনোদিন আমি কোনো খবর শুনিনি, বিশ্বাস করো কোনোদিন শুনিনি, ঠিক আছে? এখন তো শুনছি, আর তখন ভাবছি যে বাবা, সব দল এত ঝামেলা করছে শুধুমাত্র মানুষকে ভালো রাখবে বলে, তাই জন্য এত দলের মধ্যে তৃণমূলের সাথে বিজেপির সাথে সিপিএম এর এত ঝামেলা শুধু সাধারণ মানুষের ভালো করবে বলে। দেখে তো অবাক লাগছে যে আমরা এইরকম দেশে থাকি শুধুমাত্র, আর প্রত্যেকটা সাধারণ মানুষ আরো গরিব হয়ে যাচ্ছে, তাদের উপর আরো জিএসটি, আরো ট্যাক্স, সমস্ত কিছু বোঝাতে তারা নিচে নেমে যাচ্ছে। আর যারা রাজনীতি করছে, আমি তো আগে জানতাম যারা ব্যবসা করে তারা বড় লোক হয়, আর যারা সোকল আর কি অ্যাক্টর, সুপারস্টার আর কি, তারা বড় লোক হয়, মানে শাহরুখ খানের মতো লোকজন, তাদের বিশাল বড় বাড়ি, গাড়ি, বাংলো, বাড়ির ভেতরে লিফট। এখন তো দেখছি যারা পলিটিক্স করে, মানে এটা হচ্ছে সব থেকে একটা দারুণ ক্যারিয়ার, ঠিক আছে? পড়াশোনা না করে যারা পড়াশোনা করছে, আমরা জানি যারা ভালো পড়াশোনা করে তারা ডাক্তার, ইঞ্জিনিয়ার, বড় বড় আইপিএস অফিসার এই সমস্ত হয়, ঠিক আছে? এখন হচ্ছে যারা পড়াশোনা না করে তারা রাজনীতি করে, আর নাহলে ক্যাডার হয়ে যায়। মানে আমার তো মনে হয় একটা এমন দেশ আমরা কবে পাবো যেদিন যখন ধরো তোমার একটা কোনো আমাদের ভোটের সময় এই যে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা ভোটের সময় ওঠে, কোটি কোটি টাকা, সমস্ত সব দল তাদের নিজেদের আমি কত ভালো আর অমুকে খারাপ, আবার এই বলছে আমি ভালো অমুকে খারাপ, এইটা নিয়ে তো একটা বিশাল, আর তাদের পিছনে হাজার হাজার ক্যাডার, ঠিক আছে? এবং এই কথার টেনেই আমি বলছি, গতকাল আমাদের WBJDF এর একজন দাদা, আমার খুবই প্রিয় দাদা দেবাশিস দা, এক সংবাদ মাধ্যমে বলেন যে এই যে বিভিন্ন রাজনৈতিক দল এই যে খুব প্রতিবাদ করছেন বা খুব হঠাৎ করে খুব ভালো হওয়ার চেষ্টা করছেন বা তাদের এক্সিস্টেন্সটা খুব জোর করে বোঝানোর চেষ্টা করছেন, এতে কিন্তু আন্দোলন ক্ষতিগ্রস্ত হচ্ছে। এটা একদম সঠিক কথা, যে কারণ এই যে আন্দোলন, এটা কোনো দল বা দলের যে এজেন্ডা থাকে সেটা ফলো করে একদমই হচ্ছে না। এই আন্দোলন একটা, প্রথম কথা যে জাস্টিস, সেটার ডেফিনেশানে আমি আসছি, যে জাস্টিসটার কী ডেফিনেশান, এবং তার সাথে আন্ডারলাইন যে সোশ্যাল রিফর্মগুলো আমাদের দরকার, সেইটাকে অ্যাড্রেস করে আন্দোলনটা কোনো দলীয় এজেন্ডা বা কোনো দলীয় লাভ সেইগুলো অ্যাড্রেস করে নয়। এবং তারা যখন একে অপরের মধ্যে এই লড়াইটা শুরু করছে, মাঝখান থেকে আমাদের মনে হচ্ছে যে এইটা কমপ্লিটলি সাবোটাজ করার চেষ্টা হচ্ছে, যে কোনো দল থেকে হোক সেটা, আমাদের আন্দোলনটা এতে ক্ষতিগ্রস্ত হচ্ছে। এবং আমার মনে হয় সাধারণ মানুষের এটা রেকগনাইজ করা উচিত, এটা জানা উচিত যে কিভাবে এই আমাদের যে ন্যায্য আন্দোলন, ন্যায্য দাবি, সেইগুলোকে কিভাবে ডিস্ট্র্যাক্ট করার বা ডাইলিউট করার চেষ্টা হচ্ছে, সেটা আইডেন্টিফাই করতে হবে বলে বলছো তুমি। এই যে জাস্টিস কথাটা বারবার আসছে, জাস্টিস, সবাই বলছে উই ওয়ান্ট জাস্টিস, এই জাস্টিসটা তুমি বললে জাস্টিস কি সেটা বলবে, তোদের কাছে জাস্টিসটা কি, আমরা কি চাই? এই যে সবাই বলছে উই ওয়ান্ট জাস্টিস, আমরা কি চাই? দেখো, এই মুহূর্তে জাস্টিসের যা সংজ্ঞা গিয়ে দাঁড়িয়েছে সেটা হচ্ছে যে পুরো ঘটনাটা এখন যা হয়েছে সেটা সুপ্রিম কোর্টের কাছে চলে গেছে এবং সিবিআই সেটা তদন্ত করছে। আমাদের 5 তারিখ আবার আমরা দেখবো যে পুরো সারা দেশ অপেক্ষা করবে যে 5 সেপ্টেম্বর কি হচ্ছে।
এবং এই যে আর্থিক দুর্নীতি, যেটা আক্তার আলী মানে প্রাক্তন ডেপুটি সুপার আরজি করে, উনি 2023 সালে তো সমস্ত দপ্তরে গেছিলেন, স্বাস্থ্য দপ্তর থেকে শুরু করে মুখ্যমন্ত্রীর দপ্তর সব জায়গাতে উনি গেছেন। মানে আমরা মিডিয়ার মাধ্যমে যা খবর পেয়েছি আর কি, প্রথম সারির সমস্ত চ্যানেলে যা যা দেখানো হচ্ছে। তারপরেও কেউ এটা নিয়ে কোনো কথা বলেনি, তার জন্য এসআইপি হয়েছিল। সে এত বড় বড় হাইকোর্ট থেকেও তাই নিয়ে ভৎসনা করেছেন সরকারকে, যে এসআইপি হয়েছিল মানে তো সমস্ত প্রথম সারির সমস্ত অফিসাররা তার মধ্যে ছিলেন, তাহলে কেন? তার মানে নিশ্চয়ই খুব ইম্পর্টেন্ট ব্যাপার ছিল বা তার কাছে খুব ইম্পর্টেন্ট ডকুমেন্টস ছিল, উনি সাবমিট করেছেন সেগুলো, তাই নিয়ে কেন কাজ হয়নি? এইটা একটা ব্যাপার। তো সেইটা নিয়ে আমাদের হচ্ছে যে মানে আমাদের এক্ষুনি যেটা হচ্ছে যে সেটা নিয়ে এখন সেটাও তোমার সিবিআইয়ের কাছে চলে গেছে। সেই আর্থিক দুর্নীতি আরজি করে যা যা হয়েছে সেটাও পুরো সমস্ত কিছু সিবিআইয়ের কাছে চলে গেছে। আমাদের প্রথম হচ্ছে যে আমাদের প্রত্যেককে, সাধারণ মানুষদের, যত সরকারি যেখানে যেখানে আমাদের যেতে হয় সেখানে সমস্ত জায়গায় দুর্নীতি চলে, সব জায়গাতেই, হ্যাঁ, স্টাফ থেকে শুরু করে একদম হায়ার অথরিটি পর্যন্ত সব জায়গাতে টাকা না দিলে তুমি কোনো সরকারি কাজ কোনো কিছু সুষ্ঠুভাবে হয় না, সব জায়গাতে এটা চলে। তার থেকে আমাদের প্রত্যেকের মুক্তি চাই আমাদের। এবং আমি জানি না ওই যে বললাম মুক্তি তো আর কোনো তোমার আন্দোলন তো একটা সোনার কাঠি নয় যে আজকে বললাম এবং সরকার সেটা মেনে নেবে, কিন্তু এই দাবিটা আমাদের নাগরিকদের প্রত্যেককে সচেতন হতে হবে যে ঘুষ দেব না, ঘুষ নেওয়াটা যেরকম অপরাধ, ঘুষ দেওয়াটা অপরাধ। আমিও ঘুষ দিয়েছি, রাস্তাতে আমাকে পুলিশে ধরেছে, আচ্ছা সেই মুহূর্তে আবার কেস কে করবে, আজ দিয়ে দাও 50 টাকা 100 টাকা দিয়ে এই করে দাও, ঠিক আছে, এখন আর আমি আর দিই না। কেস দেবেন দিন, ওটাই নিয়ম, ওটাই আমাকে করতে হবে। তার জন্য যদি আমাকে 1000 টাকা লাগে সেটা দিতে হবে। এবার হ্যাঁ, এবার আমার কাছে 1000 টাকাটা আছে তাই জন্য হয়তো আমি এটা করতে পারছি, যার কাছে নেই সেটা ভাবে যে 50 টাকা 100 টাকা আমি এটা রফা করে নিই। এটা তো আমাদের, কিন্তু আমাদেরকে এটা নিয়ে তো মানে করতে হবে। আর এই যে ধর্ষণের জন্য ক্যাপিটাল পানিশমেন্টে যেটা হয় মানে সেটাও তো আমরা দেখছি আমাদের সরকারই বলছেন যে ক্যাপিটাল পানিশমেন্ট দরকার। ক্যাপিটাল পানিশমেন্ট সলিউশন নয়, তাহলে যেটা হবে পরবর্তীকালে তিলোত্তমার মৃতদেহ আর খুঁজে পাওয়া যাবে না, ঠিক আছে, সেটাও আমরা সবাই জানি। তো তার জন্য যেটা হচ্ছে প্রথমে যে গোড়ায় যদি গলদ থাকে তাহলে লিঙ্গ বৈষম্য নিয়ে কথা বলতে হবে স্কুলে। আর এটা নয় যে 18 বছরের নিচে আমরা ব্যাংক নিয়ে শুধু প্রজনন বোঝাবো, আমরা পড়াশোনা করে এসেছি ব্যাংক দিয়ে সবটা বোঝানো হতো সবকিছু। তো এবার কিন্তু হয়ে গেছে, এটা 2024, এখন ছোট ছোট বাচ্চাদের হাতে মোবাইল, তারা মানে যে কোনো একটা পর্ন সাইটে ঢুকে যেতে পারে, যা যা সমস্ত কিছু তারা বুঝে গেছে। এখন আর ক্লাস 5-6 বলে ওরকম করে বাচ্চা কিছু বোঝে না, এটা বললে পরে আর হবে না। আমাদের এবার সমস্ত নিয়ম কানুনকেও বড় হতে হবে, আমাদের নিয়ম কানুনও ভীষণ ছোট হয়ে রয়েছে, তারাও ভীষণ বাচ্চা হয়ে রয়েছে, তারা কিছু বুঝতে পারছে না। তো এবার সেই সময়টা হয়েছে যে আমরা তো বলছি সমাজ সংস্কার করতে হবে, যে তোমার লিঙ্গ বৈষম্য নিয়ে কথা বলতে হবে, সেক্স এডুকেশনকে প্রায়োরিটি দিতে হবে, বোঝাতে হবে যে অ্যাকচুয়ালি ওই তুই যেটা বললি ব্যাঙের প্রজননতন্ত্রর বাইরেও যে আমরাও মানুষ, আমাদের মধ্যে প্রজনন ক্ষমতা আছে এবং আমাদের জন্ম সারস পাখি দিয়ে গেল, এইটা বোঝানো যাবে না, আর বোঝানো যাবে না, কারণ ওরা তো বোঝে। তুমি একটা সিস্টেম, যেই এডুকেশন সিস্টেমের কথা বলছি আমরা, তুই যেটা অ্যাড্রেস করলি, সেই সিস্টেমটা পুরনো হয়ে গেছে, বাট এরা তো নতুন হয়ে গেছে, এরা তো টেকনোলজির সঙ্গে অনেকটা এগিয়ে গেছে, আর সেই এডুকেশন সিস্টেমটা এখনো পেছনেই থেকে গেছে। হ্যাঁ, এটা সবচেয়ে বড় কথা। যদি বলতে চাস, তোর কথাটা যদি আমি কনসাইজ করি, জাস্টিস মানে প্রত্যেকটা পয়েন্টে, প্রত্যেকটা জায়গায় আমার রাষ্ট্র, সে যে দলীয় রাজনীতির দলই হোক না কেন, আমাকে রাষ্ট্রকে প্রশ্ন করতেই হবে। এটাই বোধহয় সবচেয়ে বড় জাস্টিসের ডিমান্ড। হ্যাঁ অবশ্যই। আর মানে যা যা আমরা দেখি যে একটা দেশে কাজ হচ্ছে, সব তো তোমার আমার টাকাতে হচ্ছে, আমাদের ট্যাক্সের টাকাতে হচ্ছে, তাহলে আমরা কেন জানবো না যে কোনটা রাস্তা? মানে আমার তো মনে হয় যে এমন আমাদের একটা কিছু হওয়া উচিত, একটা প্ল্যাটফর্ম হওয়া উচিত নাগরিকদের, যেখানে কোনো দল কোনো কিছু কেউ থাকবে না, কিছু নিউট্রাল মানুষ থাকবেন, যারা দেখবেন যে প্রত্যেকটা জায়গায় ধরো রাস্তাতে কি কাজ হচ্ছে, সেটার জন্য কত খরচ, সেটা তো আমি শুনি যে সেটার পিছনেও সমস্ত লোকাল কাউন্সিলর ও মুক্ত সবাই মিলে আর কি সেটা নিয়ে খেয়ে ফলে যেটা হয় যে আমরা আর তুমি যেই রাস্তা দিয়ে হাঁটছি সেই রাস্তাটা খারাপ হয়, 2 মাস 3 মাস যেতে না যেতেই সেই রাস্তার অবস্থা খারাপ। সেখান থেকে মানে আমরা তো এরকম হয়েছে, রুবির ওই সামনের রাস্তাটা এতটাই খারাপ যে কোনো মানুষের মানে গর্ভপাত করানোর দরকার পড়বে না, ওই রাস্তা দিয়ে যদি গাড়ি করে 2-3 বার যায় তার এমনি অ্যাবর্শন হয়ে যাবে আর কি, এইরকম একটা রাস্তার অবস্থা হয়েছে। তো প্রত্যেকটা এটা হবে কেন? আর এই প্রশ্নটা করবো না কেন আমরা? তাহলে করলে কাকে করবো গিয়ে? সব আমাদেরকে বুঝিয়ে আমাদের তো দেখতে হবে যে কোথায় কত টাকা এটার জন্য বাজেট ধরা হয়েছে, এটার জন্য কত টাকা খরচা হচ্ছে, আমাদের তো সব হিসাব তাহলে দেখাতে হবে। এবং সংবিধান অনুযায়ী আমাদের একটা অধিকার আছে যেটাকে বলে RTI, রাইট টু ইনফরমেশন। আমরা প্রত্যেকটা ইনফরমেশন যদি চাই তাহলে আমরা আমাদের অধিকার আছে সেই ইনফরমেশনটা জানার, সেটা যে কোনো কাজ হোক।
এই বিষয়টাও জানি না আমরা। হ্যাঁ, সেটা তো সবার বলার, মানে কি বলবো, এই যে প্রশ্নটা, এটা সবার করার তো সাহস নেই। সেই জন্যই আমার মনে হয় যে একটা প্ল্যাটফর্ম দরকার যেখানে কিছু রিপ্রেজেন্টেটিভ থাকবে যারা প্রশ্ন করবে, এবং তাদেরকে লিখে দিতে হবে যে আমরা কোনো দলীয় রাজনীতিতে নেই, অংশগ্রহণ করব না সেই। পরবর্তীকালে। মেঘনীল? আপাতত সোহিনীদি যেটা বললো, অবশ্যই অন আ লার্জার স্কেল সেটা খুব 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 বেশি দরকার। প্রাইমারিলি ইমিডিয়েটলি দুটো পয়েন্ট আমি রাখতে চাই যে এই জাস্টিস যে ডিমান্ড করছি আমরা সেটা কি। প্রথম হচ্ছে তিলোত্তমার যে বা যারা প্রাণ নিল এবং যে বা যারা ধর্ষণ করলো এবং এই নক্করজনক ঘটনা ঘটালো, তাদেরকে সামনে আনতে হবে। সেটা যদি কোনো চক্র হয়, সেই চক্রকেও সামনে আনতে হবে। দ্বিতীয়, লাস্ট যে সুপ্রিম কোর্টের হিয়ারিং ছিল সেটাতে খুব স্পষ্ট সিবিআই রিপোর্ট দিয়েছে যে দেয়ার ইজ মানে এভিডেন্স ট্যাম্পারিং, দেয়ার আর এফার্টস টু সাপ্রেস এভিডেন্স, এই কথাটা কোট আনকোট সিবিআই রিপোর্টে লিখেছে। তো অবশ্যই মানে যারা এতে ইনভলভড, অবশ্যই অথরিটির কেউই ইনভলভড। যদি হয়ে থাকে এভিডেন্স ট্যাম্পারিং বা সাপ্রেশন অফ এভিডেন্স, সেটা অবশ্যই মানে যারা অথরিটি ইনভলভড তাদেরকে খুঁজে বার করতে হবে এবং তাদের যথাযথ শাস্তি দিতে হবে। তার মানে মেঘনীল, প্রাইমারিলি তুমি যেটা বলছো যে প্রাইমারি দাবিটা হলো এই ঘটনার সুবিচার এবং তার যথাযোগ্য শাস্তি। সেটা কি? ক্যাপিটাল পানিশমেন্টের হয়ে অনেকে কথা বলছেন, সৈনী যে প্রশ্নটা তুললো, অনেকে ক্যাপিটাল পানিশমেন্টের এগেনস্টে কথা বলছেন, সেটা তো পরবর্তী বিষয়। বাট দোষী সাব্যস্ত হওয়াটা খুব জরুরি প্রাইমারিলি। আর তাছাড়াও একটা বড় অর্থে বা একটা বৃহৎ আইডিয়া নিয়ে এই আন্দোলনটা চলে যাওয়া উচিত, বা এই প্রশ্ন করার অভ্যেসটা আমাদের তৈরি করা উচিত, দ্যাট উই আর অল ইন দ্য সেম প্লেন উইথ। বেশ, এই যে একটা কালচার নিয়ে আমরা কথা বলছিলাম, রেপ কালচার বলো, থ্রেট কালচার বলো, বা আমি কালকের একটা ঘটনা বলি। আমি এই ঘটনাটাতে খুবই শকড হয়েছি, যেটা তোদেরকে অফলাইন বলছিলাম, অফ ক্যামেরা, যে আমি কালকে একটি বহুজাতিক সংস্থার অফিসে গেছিলাম এবং সেখানে একটা মিটিং ছিল আমার। তো সেই মিটিংয়ে সিকিউরিটি বসে আছে, আমি উল্টো দিকে সোফায় বসে ওয়েট করছি। তো আমি দেখলাম তার সঙ্গে ফোনে কারো একটা কথা হচ্ছে, কথা বলতে বলতে সে হঠাৎ বললো, এই বেশি কথা বলিস না, আরজিকর করে দেবো। আমি এর আগে প্রচুর সিচুয়েশন হয়েছে এরকম কথা শুনেছি, এবং শুনে আমি বললো ঠিক আছে, ধর বাজে কথা বলছে, আমি নিজে ভেবেছি। বাট কালকে না, আমি বসে থাকতে পারলাম না। আমি উঠলাম, উঠে বললাম, আপনি এটা কী বললেন, কেন বললেন? না, আমি তো মানে থতমতো খেয়ে গেছে, কী হচ্ছে। বললাম এই শব্দটাকে কি করে কেউ ইয়ার্কিতে নিয়ে আসতে পারে? এটাই করতে হবে অরুণাপ, দেন এন্ড দেয়ার তোকে আইডেন্টিফাই করে প্রতিবাদটা করতে হবে। এবং আমি কালকে নিজেও খুব অবাক হলাম নিজেকে দেখে, তুই এটা করতে পারলি, আমি এটা করতে পারলাম। হয়তো আমি এর আগে অনেক জায়গায় এটা করতে পারতাম, কিন্তু একটা পয়েন্টেও যদি চোখটা খোলে, সেটাও তো খুব জরুরি। আজকের যে এই যে সবাই মিলে আমরা এই বিষয় নিয়ে কথা বলছি, এটাও তো খুব ইম্পর্টেন্ট একটা বিষয়। দুদিন আগেই এটা ঘটেছে, একটা বেসরকারি হাসপাতালে একজন রোগীকে ভর্তি করতে যাওয়া হয়েছিল, বোধহয় এমার্জেন্সিতে ভর্তি করতে যাওয়া হয়েছিল। তো যিনি ফিমেল মেডিকেল অফিসার ছিলেন, উনি মনে হয় বলেছিলেন যে এমার্জেন্সিতে ইভ্যালুয়েট করে উনি অ্যাডমিট করবেন। তো সেই রোগীর কোনো অসুবিধা হয়েছিল যে এমার্জেন্সিতে সময় সাপেক্ষ ব্যাপার, তাতে উনি যে অসন্তোষটা প্রকাশ করেছেন, যেভাবে উনি বলেছেন, ওই ফিমেল মেডিকেল অফিসার যিনি অন ডিউটি ছিলেন, ওনাকে বলেছেন যে আরজিকরের মতো হয়ে যাবে, কিন্তু আর যদি হয় তাহলে কিন্তু আমাকে ব্লেম করবেন না। এটা কি ধরনের মানসিকতা? তিনি একজন পেশেন্ট, তার প্রতি আমাদের সহানুভূতিশীল হওয়ার কথা, ডাক্তারদের হওয়ার কথা, মেডিকেল স্টাফেদের। তো সে কিভাবে হবে বলতো? সেই যে বলে মানসিকতাটাতেই গন্ডগোল, সেইটাকে কি করে অ্যাড্রেস করা হবে, সেইটাকে কি করে চেঞ্জ করতে হবে, তার জন্য আমি জানি না কতদিন এই আন্দোলন চালিয়ে যেতে হবে। কিন্তু চালিয়ে যেতে হবে, এই আগুনটা নিভতে দেওয়া যাবে না, এই আগুনটা নিভতে দেওয়া যাবে না, সেটা খুব ইম্পর্টেন্ট আমার মনে হয়। ভিকটিম ব্লেমিং কে বন্ধ করতে হবে, সেটাকে আইনের আওতায় আনতে হবে। হ্যাঁ, এবার এই ভিকটিম ব্লেমিংটার বিষয়ে সৈনী তোকেও জিজ্ঞেস করি, ভিকটিম ব্লেমিং কেন এত
এত স্ট্রংলি কেন বারবার ভিকটিম ব্লেমিংয়ের শিকার হতে হয়? এত দিন ধরে ঘটনাটা ঘটছে, লোকে এতবার বলছে যে মানে ইট ডাজেন্ট ম্যাটার যে একটা মেয়ের জামা কাপড় কী, ইট ডাজেন্ট ম্যাটার, তাও কেন বারবার এই প্রশ্নটা উঠে আসে? কারণ ওটাই করা সব থেকে সহজ। ওই যে বললাম, কেন আমি ছোট স্কার্ট পরেছিলাম, কেন আমি শাড়ি পরে নিই, আমি ছোট স্কার্ট পরলে আমার সঙ্গে ঘটনাটা ঘটতো না। মানে একটা জিনিস আমার মনে হয় অ্যাড্রেস করা খুব জরুরি। মানে দেখো, গভীরে ভাবাটা না অনেক বড় কাজ। গভীরে গিয়ে কেউ ভাবতে পারেন না আর কি। সব থেকে যে ধরো তুমি এই ঘটনার প্রতিবাদ করলে, তোমাকে তাহলে আগের ঘটনাটা কেন করেননি? আমি হইনি, আমি দোষী তার জন্য, কিন্তু তার জন্য আপনিও দোষী যে আপনিও তো করেননি আর কি। তো এই তো পুরোটাই এটা একটা, এখন তো আরো সোশ্যাল মিডিয়াতে এই কালচারটাতে আরো ভরে গেছে আর কি। মানে প্রথম দিকে যখন ওই 14 তারিখের পরে তো এরকম অনেকেই, মানে আমাকেও বলেছে আর কি, মানে আমি যখন রাস্তায় হেঁটেছি, আমি একটি সাদা কুর্তি পরেছিলাম, তো বৃষ্টি পড়েছে, প্রচন্ড ভিজে গেছি, আমার ভিতর থেকে অন্তর্বাস দেখা যাচ্ছে আর কি। ঠিক আছে, মানে সেখানেও যারা হাঁটছিলেন আমাকে ওই সৈনিধি একটু ঠিক করে নাও, তো একটি ছেলে ছিল, ওর থেকে একটা গামছা নিয়ে আমি গায়ের মধ্যে জড়িয়ে নিই শেষে আর কি। কিন্তু প্রথম দিকে যে ধরো অনেকেই ভিডিও করেছেন বা কিছু করেছেন, সেগুলো যখন দেখা যাচ্ছে তখন বলছে যে ও আচ্ছা এটা পরে এসেছেন আপনি। কিন্তু কেন তোকে ওটা করতে হবে বলতো? কেন গামছাটা জড়াতে হবে? জানে না মানুষ যে আমরা মহিলারা ভেতরে অন্তর্বাস পরি? প্রশ্নটা তো এখানেই, কেন তোকে গামছাটা জড়াতে হলো? এক্স্যাক্টলি, দ্যাটস দ্য কোয়েশ্চেন। কারণ তুই জানিস যে কিছু চোখ তোকে ওইভাবে দেখছে, এবং এটা খুব দুঃখের জায়গা, কিন্তু এটা সত্যি কথা। এটা আজকে সত্যি আমার জীবনে, আমি অ্যাজ এ পুরুষ, আমি আজকে অন ক্যামেরা বলছি, জেনারেলি কোনো দিন বলিনি, আই হ্যাভ বিন মোলেস্টেড আমার চাইল্ডহুডে, এবং সেই ট্রমা আমাকে সারা জীবন বয়ে নিতে বেড়াতে হচ্ছে, এখনও হচ্ছে, আগামীতেও হবে। তার সঙ্গে একটা পিসে আমি হয়তো এসছি, আমি হয়তো বুঝেছি যে না ঠিক আছে, আমি হয়তো নিজের মতো করে ওটাকে সেটেল করেছি, কিন্তু সেই ট্রমাটা আমার সারা জীবন থেকে গেছে। তো একটা মেয়ের মধ্যে দিয়ে এই ট্রমাটা যদি কন্টিনিউয়াসলি চলতে থাকে, সেটা যে কত বড় তার মেন্টাল হেলথের জন্য এফেক্ট করে থাকে, এটাকে কি কেউ অ্যাড্রেস করবে না? মানে পুরুষদের কাছে এটাকে কি বারবার প্রত্যেকটা মহিলার বলা উচিত নয় যে আমরা আর তোমরা আলাদা নয়, সবাই মানুষ? আমাদের মধ্যে খুব বেশি ব্রেস্ট আর চেস্টের তফাৎটা খুব বেশি আর কি। আমরা খুব বেশি আলাদা করে দেখি আর কি। আমাদের কাছে কোনোটাই চেস্ট নয়, আমাদের কাছে মহিলাদের শরীরটা এতটাই মানে ভোগ্যপণ্যের জিনিস আর কি, যে মানে আমি জানি না, এটা ওই আর কি আমাদের কথা বলে 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 কত বছর, কত মানে আমাদের কোনো পথ হাঁটলে পরে এটা যে গিয়ে শেষ হবে, লিবার্টি নেই, আমাদের কোনো লিবার্টি নেই, আমাদের শরীর নিয়ে আমাদের কোনো লিবার্টি নেই, কিছু নেই, সব সময় একটা আড়াল করে রাখতে হবে। কিন্তু এটা আমার মনে হয় অবভিয়াসলি এই যে এখন কথা বলা শুরু হয়েছে, তুই যেমন বললি যে আজকে তোর ছোটোবেলা আর ইদার ছোটোবেলাটা আলাদা, আমরা আশা করি আমরা এমন একটা সমাজ পৌঁছতে পারবো যে সমাজে হয়তো আমরা বেঁচে থাকতে থাকতে দেখতে পেলাম না সেটা। তাও তো আমরা ধরো এখানে তৃতীয় লিঙ্গ প্রান্তিক যৌনতার মানুষদের নিয়ে কথাই বলি না। এক্স্যাক্টলি, বলি না, বলা উচিত। স্টেশনে তো এরকম ঘটনা ঘটেছে যে এটা কি নকল না আসল, আপনার মুখটা হাত দিয়ে দেখা হয়েছে, এবং সেটা ঘটনার বোধহয় 3 না 4 দিন পরের ঘটনা। মানে এটা 15 তারিখ বা 16 তারিখেরই ঘটনা এটা। মানে আমি এরকম ওই রাস্তাতেই সবার সাথে আলাপ হয়েছে 14 তারিখ রাত্রিবেলায় যাদবপুরে। তো ওখানেও মানে অনেকে আমায় বলছিল যে ওদের যদি কোনো ধরো কোনো অন্য কোনো ঘটনা ঘটলো আর কি, কোনো রাস্তাঘাটে কিছু একটা কোনো অসুবিধা হলো, কোনো একটা চুরি গেল, ওরা যদি থানায় যায়, থানার অফিসাররাও বলে যে আমরা কিছু বুঝি না, আমরা নারী আর পুরুষ বাদ দিয়ে আর কিছু বুঝতে পারি না আর কি, আর বাকিরা হচ্ছে সবাই হিজড়ে, নারী পুরুষ এবং হিজড়ে, এটা বাদ দিয়ে মানে তার মানে সরকারের যারা মানে আমাদের দায়িত্বে রয়েছেন সে সমস্ত মানুষেরা, তাহলে তো তাদের সবার আগে আমরা, মানে আমি যেমন বলছি যে ক্লাস ছোটবেলা থেকেই আর কি জেন্ডার ইকুয়ালিটি নিয়ে কথা বলতে হবে, তো সেরকম তাহলে তো তাদেরকে সবার প্রথমে পড়াশোনা শেখাতে হবে যে তুমি তোমার কাছে যদি মানে পুলিশের কাছে যদি কোনো এরকম মানুষ যান, তৃতীয় লিঙ্গের মানুষ যান, তাহলে তাদের সাথে তোমরা কি ব্যবহার করবে, তোমরা কিভাবে কথা বলবে, তাহলে তো সেটা সবার আগে শিখতে হবে আর কি সেসব মানুষদের। এবং তাদের যে আইডেন্টিফাই করতে হবে, সবচেয়ে বড় কথা হলো এই যে তুই বললি বুঝি না, হাউ ডেয়ার ইউ, বুঝি না মানেটা কি? দে এক্সিস্ট, আর সারা পৃথিবী সেটাকে মেনেছে, বারবার মানছে। তো আমাদের এরকম তাদের নিচু নজরে দেখা, তাদের ছোট চোখে দেখা, তাদের অপমান করাটাই হচ্ছে উদ্দেশ্য। যেই কেউ একটু অন্যরকম হবে, সে মূল স্রোতের মধ্যে নেই, তাকে অপমান করো, তাকে দমন করো, তার এইটাই হচ্ছে কালচার।
এই সমস্ত আমরা যা কথা বললাম, এই সমস্তর মধ্যে প্রচুর প্রশ্ন। আমরা তো উত্তর দিতে পারবো না, আমরা তো উত্তর দেওয়ার জন্য বসে নেই, আমরা প্রশ্ন তোলার জন্য বসে আছি। যে প্রশ্নগুলো যাতে সঠিক করতে পারে মানুষ, যেই প্রশ্নটা রাষ্ট্রকে করতে হবে, সেই প্রশ্নটা বাড়ির লোককেও করতে হবে। না, বাড়ি থেকে শুরু করতে হবে, জানিস তো। বাড়ি, নিজেদের কর্মের জায়গা। আমাদের যেমন একটা উইমেন্স ফোরাম আমরা করার চেষ্টা করছি, কাজের জায়গা। আমাদের যারা স্ক্রিন ওয়ার্কার্স, তাদের একটা ফোরাম তৈরি করার চেষ্টা করেছি। আমাদের কাজের জায়গায় তো প্রতিনিয়ত এইভাবে অ্যাবিউজার, মোলেস্টেশন, মানে এগুলো তো অ্যাবিউজ, মোলেস্টেশন এগুলো হয়েই আসছে। তো যাতে অ্যাটলিস্ট আমরা দেখে যেতে পারলাম না, আমাদের পরবর্তী প্রজন্মের যারা, আমি অন্তত আমার কাজের জায়গায় বলছি, আমি সোহিনী, আমরা যে সেক্টরে কাজ করি, একটা চেষ্টা করছি করার, যাতে একটা ইতিহাস তৈরি করার চেষ্টা করছি, যাতে আমরা যদি দেখে নাও যেতে পারি, আমাদের পরের প্রজন্ম, অনেক ইয়াং ছেলেমেয়েরা আসছে কাজ করতে, তারা যাতে একটা সাহস পায় যে না, একটা জায়গা আছে আমাদের কমপ্লেন করা। সেই কমপ্লেনটা করলে আমরা হয়তো একটা জাস্টিস পেতে পারি। সব জায়গাতেই তো সব জায়গাতেই সব জায়গাতেই হবে। আইসিসি ফুল ফর্মটা বল। ইন্টারনাল কমপ্লেন্টস কমিটি অ্যান্ড Committee. লোকাল কমপ্লেন্টস কমিটি। এলসিসি আর আর আইসিসি, এটা তো ICC সব এবং জায়গায় ICC থাকা উচিত, সমস্ত প্রতিষ্ঠানে এটা থাকা উচিত, হসপিটাল থেকে শুরু করে স্কুল, মানে আমাদের কাজের জায়গায় সব জায়গায়। কিন্তু সেটা তো আমি তো নিজেও জানতাম না, আমি তো এই মুভমেন্টটার সাথে নিয়ম সব জায়গাতেই আছে, সেই নিয়মটা কার্যকরী হচ্ছে না। নিয়ম এবং তো আছে, সেই নিয়ম সম্পর্কে আমাদের ধ্যান ধারণা, আমাদের অ্যাওয়ারনেস কম। আমি যেটা বললাম যে আমাদের অ্যাকচুয়ালি আমাদের এই প্রশ্নটা বারবার তুলতে হবে, সবাইকে তুলতে হবে, যে আমাদের সাংবিধানিক অধিকার আছে রাষ্ট্রকে প্রশ্ন করা। একটা পড়বো আর কি, এবার পড়তে হবে আর কি, অ্যাকচুয়ালি পড়তে হবে, জানতে হবে, এবং একদম। আমরা যদি জানি তাহলে আমরা সেটাকে জানাতে পারবো হয়তো আর 10টা মানুষকে, হয় সেই 10টা মানুষের থেকে আরও 10টা মানুষ জানতে পারবে। 1 তারিখের যে মিছিলের ডাক, সেইটা নিয়ে আমরা কনক্লুড করব। আমরা অনেকগুলো জায়গায় ধরলাম, অনেকগুলো জিনিস নিয়েই কথা বললাম। আলোচনা না, এটার জন্য তোমাকে বোধহয় 3-4টে এপিসোড করতে অবশ্যই করতে হবে, এবং আমি অবশ্যই রিমঝিমের সঙ্গে একটা এপিসোড করব, প্ল্যান করেছি। প্লাস আমি আর প্রেমাশিসও এই নিয়ে কথা বলবো। আমার মনে হচ্ছে যে অনেকগুলো এপিসোড করা উচিত, এবং শুধু আমার না, সবাই করছে, সবাই বলছে, এবং সবার বলা উচিত। 1 তারিখের মিছিলটা নিয়ে আমরা যদি কনক্লুড করি, 1 তারিখের মিছিলটার বা 1 তারিখের এই ডাকটার কারণটা এবং এজেন্ডাটা যদি আমরা একটুখানি বলে শেষ করি। আমরা কিছু আমাদের দাবি রেখেছি, সেই দাবিগুলো নিয়ে আমাদের একটু কথা হলো আর কি। তোমাকে আমি জানি না তুমি দেখেছো কিনা সোশ্যাল মিডিয়াতে। তো আমাদের বাদবাকি তো এরকম অনেক মিছিলই হচ্ছেন, তারা নিজেদের মতো চেষ্টা করছেন, এবং সবার দাবিগুলোই একই। এই যে সব জায়গায় আইসিসি এলসিসি চালু করতে হবে, লিঙ্গ বৈষম্য নিয়ে পড়াশোনা করাতে হবে, এই যে পুরো ব্যাপারটাতে যারা অভিযুক্ত এবং যারা এগুলোকে ওই করার চেষ্টা ঢাকা দেওয়ার চেষ্টা করেছেন, এরকম অনেকগুলো আমাদের সমস্ত, এবং জুনিয়র ডাক্তাররা যারা বারবার কাজে ফিরতে চাইছেন এবং তাদেরকে ঠান্ডা গলাতে এখন থ্রেটও দেওয়া হচ্ছে যে তাদের বিরুদ্ধে এফআইআর করা হলে পরবর্তীকালে ভিসা পাওয়া যাবে না, করা যাবে না। তো জুনিয়র ডাক্তাররা কাজে ফিরছেন, এমন নয় যে কোথাও হসপিটাল তো বন্ধ হয়ে আছে, সিনিয়র ডাক্তাররা তো তাদেরকে হেল্প করছেন। এই জিনিসটা একটু ক্ল্যারিফাই করে দেওয়া দরকার, যে অনেক জায়গায় শোনা যাচ্ছে যে গভর্নমেন্ট হাসপাতালে পরিষেবা পাওয়া যাচ্ছে না। দিস ইজ আ ফলস স্টেটমেন্ট। আমি এটা প্রথমেই বলে রাখি, দিস ইজ আ ফলস স্টেটমেন্ট। কারণ এখন যারা কর্মরত জুনিয়র ডাক্তার ছিলেন, জুনিয়র ডাক্তারের আওতায় পড়ে ইন্টার্ন, পিজিটি, এসআর। এর বাইরে যারা ধরুন কনসালটেন্ট পোস্টে আছেন, যারা অ্যাসোসিয়েট প্রফেসর, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, প্রফেসর, এইচওডি, ওনারা কিন্তু আমাদের সাথে যথেষ্ট সহযোগিতা করছেন, এবং ওনারা আমাদের বলেই দিয়েছেন যে তোমরা তোমাদের আন্দোলন চালিয়ে যাও এবং যাবে, যা দেখার আমরা দেখে নিচ্ছি। এবং সত্যি সব ওপিডি, এমার্জেন্সি সার্ভিসেস সব কিছুই কিন্তু চালু আছে। ইভেন আরজি করেও, যেখানে ঘটনাস্থল, সেখানেও চালু আছে। বারবার কিন্তু মানুষকে এই বলে বিভ্রান্ত করার চেষ্টা হচ্ছে যে সরকারি হাসপাতালে পরিষেবা পাওয়া যাচ্ছে না। এটা কিন্তু একটা কমপ্লিটলি ফলস স্টেটমেন্ট। ভাবো এই ছেলেমেয়েগুলো এত সব পড়াশোনায় ভালো, সব নিম্ন মধ্যবিত্ত, কত নিজের বাবা মা নিজের পুঁজি নিয়ে তাদেরকে পড়াশোনা শেখাচ্ছে, আর তাদের ওপরে কিছু রাজনীতির লোকেরা শুধু ছড়ি ঘোরাবে, তাদেরকে বলে দেবে, মানে এই ছেলেমেয়েগুলোকে এই জন্য তারা পরিষেবা দেবে। তারা শুনছো তো 36 ঘন্টা 48 ঘন্টা সব টানা কাজ করে যায়, আর তারপরে তাদের এই সমস্ত ওপরে দাদাগিরিগুলো তাদেরকে সহ্য করতে হবে দিনের পর দিন। তো এই সমস্ত কিছু নিয়ে আমরা নেমেছি। আমি জানি না মানে আমরা কোথায় যাব, কি করবো। আমাদেরকে অনেকেই প্রশ্ন করছেন যে এই মিছিল করে কি হবে, বা এই মিছিলের দাবিগুলো নিয়ে কোথায় যাবে। আমরা
সবাই মিলে চিৎকারটা করতে চাই যাতে প্রশাসনের কানে, সরকারের কানে এই কথাগুলো গিয়ে পৌঁছয়। তারপরে তাদের এসে তো আমাদের সাথে কথা বলতে হবে, বসতে হবে, আমাদের সবার সাথে বসতে হবে আর কি। না হলে বুঝবো যে তারা এগুলো নিয়ে একদমই ওয়ারিড নয়, তারা ভাবছে যে এগুলো করুক এবং আমরা করতে 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 ক্লান্ত হয়ে যাব, তারপর দিনের শেষে সেই বাড়িতে গিয়ে ঢুকে ঘুমিয়ে পড়বো, তারা এটাই চাইছেন। কিন্তু এইটা হতে দেওয়া আর যাবে না। তাই জন্যই 1 তারিখে মহামিছিলের ডাক, যে সব দলীয় পতাকা ফেলে আপনার যদি কোনো আদর্শ থাকে আপনারা সেটা রেখে আসুন, কিন্তু এই মুহূর্তে আমাদের সবার সচেতন হওয়া উচিত নাগরিক হিসেবে। আমাদের এই যে তুমি বললে সংবিধানের যে আমাদের জন্য যে আইনগুলো নিয়মগুলো আছে সেগুলো আমাদেরকে বুঝতে হবে এবং সেগুলোর জন্য আমাদেরকে সোচ্চার হতে হবে। এই 1 তারিখের মিছিলে আমি তো থাকবোই। আমি যেরকম বললাম, আমি প্রত্যেকটা মিছিলেই গেছি শুধু ওই একটা মানুষ বাড়াতে, এবং আমার মনে হয় একটা একটা করেই তো এই জনসমুদ্র তৈরি হয়েছিল। তো এই একটা একটা করে যদি আপনার মনে হয় যে আপনারও নাগরিক হিসাবে নিজের দাবি বা নিজের প্রশ্নগুলো করার জায়গা তৈরি হয়েছে, করার সময় এসেছে, তাহলে ওই 1 তারিখের মিছিলে অবশ্যই আপনাকেও দেখতে চাই আমাদের পাশে। আর তোরা যদি কিছু বলতে চাস। আমি একটা কবিতা দিয়ে শেষ করতে চাই। ক্ষুদিরাম বসুর লড়ো। তো উনি লিখেছেন, না লড়তে পারলে বলো, না বলতে পারলে লেখো, না লিখতে পারলে সঙ্গ দাও, না সঙ্গ দিতে পারলে যারা কাজ করছে তাদের মনোবল বাড়াও। যদি তাও না পারো, যে পারছে তার মনোবল কমিও না, কারণ সে তোমার ভাগের লড়াই লড়ছে। বেশ, একদম পারফেক্ট জায়গায় শেষ হচ্ছে। তো আমরা 1 তারিখ আমাদের তো দেখা হচ্ছে, প্লাস আমি চাই যে যত মানুষ এই এপিসোডটা দেখছেন তাদের মধ্যেও যাদের যাদের ভেতর থেকে ওই ইচ্ছাটা হবে যে আমারও কথা বলা দরকার, প্লিজ আসুন। জায়গাটা একটু বলে দে, কারণ অনেক বিভ্রান্তি ছড়াচ্ছে। কলেজ স্কোয়ার থেকে ধর্মতলা 1 তারিখ দুপুর 3টে। কলেজ স্কোয়ার থেকে ধর্মতলা 1 তারিখ দুপুর 3টে, মানে মিটিং পয়েন্টটা হচ্ছে কলেজ স্কোয়ার, সেখান থেকে আমরা হাঁটবো। তো আজকের এপিসোড এখানেই শেষ করছি। এরকম এপিসোড আমার লাইফের প্রথম এপিসোড, যেখানে আমি সত্যি কোথাও একটা মনে হয়েছে যে প্রশ্নগুলো তুলে ধরাটা খুব ইম্পর্ট্যান্ট। উত্তর তো আমরা উত্তরের আশাই পুরোটা চলে, উত্তরটা আমরা চাই, উত্তর খোঁজার চেষ্টা করি সারা জীবন ধরে, এবং সেই উত্তরগুলো যখন স্টেটের থেকে হয়, যখন সরকারের থেকে হয়, যখন প্রশাসনের থেকে হয়, সেই অধিকার সম্পর্কে আমাদের আরেকটু ওয়াকিবহাল থাকা উচিত বলেই আমার মনে হয়। এবং এই আলোচনাটা আমার মনে হয় সেই প্রশ্নগুলোকে আরেকটু তৈরি করার বা উস্কে দেওয়ার কাজটা করতে পারে। শুধু এইটুকুই কন্ট্রিবিউশন এই এপিসোডটার থাক। 1 তারিখে দেখা হচ্ছে। আজকের এপিসোড এখানেই শেষ করছি। টাটা, দেখা হচ্ছে পরের এপিসোডে।